আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই স্পেশাল ক্লাস। তো তোমাদেরকে বলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি বিগত 10 থেকে 12 বছরের প্রশ্ন টপিক ওয়াইজ তোমাদের সলভ দেওয়া হবে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান দেওয়া হবে। তো আজকে থেকে আমাদের সেই ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। তো ক্লাসটা সবাই একটু ধৈর্য সহকারে করবা, কারণ এটা শুধু সলভ ক্লাস না, এই ক্লাসে যে কোশ্চেনগুলো সলভ করা হবে এবং এই রিলেটেড আর কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করা হবে এবং সেগুলো সলভ করানো হবে। তো একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো দেখবা, আশা করি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে একদম তোমাদের বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো দেখো, আজকে আমরা জৈব যৌগ চ্যাপ্টারে কোশ্চেন সলভ করব। একদম জৈব যৌগের সূচনা থেকে শুরু করে নামকরণ পর্যন্ত বিগত বছরে ঢাকা ইউনিভার্সিটিতে যে সকল প্রশ্ন এসেছে সেটার ব্যাখ্যা সহ আমরা সমাধান দেখব এবং এই রিলেটেড আর কেমন ধরনের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা বেশি, সে সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমে যে টপিকটা জৈব যৌগের, সেটা হচ্ছে জৈব যৌগের সংকরায়ন, বন্ধন কোণ ও বন্ধন দৈর্ঘ্য। এই টপিকটা থেকে পরপর 2 বছর ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আছে, পরপর 2 বছর। টপিকটা খুব সহজ, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রশ্ন আসছে। দেখো, সংকরায়ন বের করার আগে তোমাদের আগে একটু কথা বলি যে হাইব্রিডাইজেশন জৈব যৌগের ক্ষেত্রে মনে রাখবা যে অ্যালকাইনের ক্ষেত্রে অর্থাৎ ট্রিপল বন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন, এটা ডবল বন্ডের ক্ষেত্রে অর্থাৎ অ্যালকিনের জন্য sp2 হাইব্রিডাইজেশন এবং সিঙ্গেল বন্ড অ্যালকেনের জন্য sp3 হাইব্রিডাইজেশন দেখা যায়। ঠিক আছে, ঠিক আছে, এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এই কথাটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো, বলছে কোনো যৌগে কার্বনে একাধিক ধরনের সংকরণ আছে, মানে একাধিক ধরনের সংকরণ আছে কোন যৌগে। ঠিক আছে, কোন যৌগে একাধিক ধরনের সংকরণ আছে। তো 1,2 বিউটাডাইন, 1,2 বিউটাডাইন। খেয়াল করো, তুমি যদি স্ট্রাকচারটা একটু খেয়াল করো, দেখো আমাকে বলছে কি, মানে কি 4টা কার্বন, যেহেতু বিউটেন 1 2 3 4। তারপর বলছে দেখো ডাইইন, মানে 2টা দ্বিবন্ধন আছে কোন নম্বরে, 1 এবং 2 নম্বরের মাঝখানে। দেখো 1 এবং 2 নম্বরের মাঝখানে 1 নম্বরে একটা দ্বিবন্ধন দাও, 2 নম্বরে একটা দ্বিবন্ধন দাও এবং বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও। এবার দেখো, এবার দেখো, এবার দেখো এই কার্বনগুলো একটু হাইব্রিডাইজেশন দেখো, একাধিক ধরনের হাইব্রিডাইজেশন আছে কিনা দেখো। তো বলে নেই, এটা আসলে সিগমা বন্ডের সংখ্যার উপরেও কিন্তু করা হয়। যেমন সিগমা বন্ড যদি 4টা থাকে তাহলে sp3, সিগমা বন্ড যদি 3টা থাকে তাহলে sp2, সিগমা বন্ড যদি 2টা থাকে তাহলে কি sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। দেখো আর কি বললাম, যদি সিগমা বন্ড যদি দেখো সিগমা বন্ড যদি 3টা থাকে, সিগমা বন্ড যদি 3টা থাকে, অর্থাৎ সিগমা বন্ড যদি 4টা থাকে, প্রথমে দেখো সিগমা বন্ড যদি 4টা থাকে, সিগমা বন্ড যদি 4টা থাকে তাহলে এটা sp3 হাইব্রিডাইজেশন। সিগমা বন্ড যদি 3টা থাকে তাহলে sp2 হাইব্রিডাইজেশন। সিগমা বন্ড যদি 2টা থাকে তাহলে sp হাইব্রিডাইজেশন। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো, এখন একটু খেয়াল করো, এখানে 3টা হাইড্রোজেন আছে। আমি যদি একটু তোমাদেরকে স্ট্রাকচারটা ভেঙে দেখাই, দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা, 3টা। এখানে হাইড্রোজেন আছে কয়টা, আমাদের 3টা। এখানে হাইড্রোজেন আছে 3টা। তাহলে দেখো এখানে সিঙ্গেল বন্ড, মানে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা এবং এইটা সিগমা, 4টা। এই কার্বনে টোটাল কয়টা সিগমা আছে, 4টা সিগমা আছে, মানে কি এটা হচ্ছে আমাদের sp3 হাইব্রিডাইজেশন। তারপরে খেয়াল করো এই কার্বনটাতে, খেয়াল করো এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা এবং ডবল বন্ডের মধ্যে আমরা জানি যে একটা সিগমা একটা পাই। এটা কয়টা সিগমা, 3টা সিগমা। যদি 3টা সিগমা হয় তাহলে sp2 হাইব্রিডাইজেশন, 3টা সিগমা হলে sp2 হাইব্রিডাইজেশন।
তারপরে কার্বনটা আমরা খেয়াল করি, দেখো ডবল বন্ড থাকে একটা পাই একটা সিগমা, তাহলে এখানে একটা সিগমা এখানে একটা সিগমা, দুইটা সিগমা মানে কি, দুইটা সিগমা মানে sp হাইব্রিডাইজেশন, দুইটা সিগমা মানে কি sp হাইব্রিডাইজেশন। এখানে খেয়াল করো কয়টা সিগমা, হাইড্রোজেন দুইটা, এখানে যদি খেয়াল করো এখানে কি হাইড্রোজেন দুইটা, আমি যদি তোমাদেরকে একটু দেখাই এখানে কয়টা আছে হাইড্রোজেন আছে, কয়টা হাইড্রোজেন আছে দুইটা, দেখো যদি দেখাই এখানে একটা হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন আছে, মানে কি একটা সিগমা দুটা সিগমা এবং ডবল বন্ধের মধ্যে একটা সিগমা, তো ওটা তিনটা সিগমা থাকলে sp2 হাইব্রিডাইজেশন, তিনটা সিগমা থাকলে কি sp2 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তো দেখো তো একটু, এটা sp3 হাইব্রিডাইজেশন, এটা sp2 হাইব্রিডাইজেশন, এটা sp হাইব্রিডাইজেশন, এটা sp2 হাইব্রিডাইজেশন, ঠিক আছে, এটা আবার sp2 হাইব্রিডাইজেশন। তো ভিন্ন ভিন্ন রকমের হাইব্রিডাইজেশন দেখা গেছে না এই যৌগটাতে, ভিন্ন ভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন দেখা গেছে। এবং তোমাদেরকে বলে দিই যে এখানে আরেকটু মনে রাখবা যে যদি টিপুই বন্ড থাকে, এই টিপুই বন্ডের মধ্যে হচ্ছে আমাদের বলতো কি একটা কয়টা থাকে, একটা সিগমা থাকে, দুইটা পাই বন্ড থাকে, যদি ডবল বন্ড থাকে তাহলে কি থাকে, ডবল বন্ড থাকে একটা সিগমা একটা পাই, সিঙ্গেল বন্ড মানে কি এটা হচ্ছে সিগমা বন্ড, এটা হচ্ছে আমাদের সিগমা বন্ড। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। তো ট্রিপল বন্ড দেখো, ট্রিপল বন্ডের মধ্যে আছে দুইটা পাই একটা সিগমা, ডবল বন্ড থাকে আছে একটা সিগমা একটা পাই, এবং সিঙ্গেল বন্ড থাকে আছে আমাদের তো সিগমা বন্ড, ঠিক আছে। এই কথাটা একটু মাথায় রাখবা। এবং হাইব্রিডাইজেশনগুলো মাথায় রাখবা যে হচ্ছে কার্বনে কয়টা সিগমা বন্ড আছে, এই কার্বনে দেখো চারটাই সিগমা বন্ড মানে sp3 হাইব্রিডাইজেশন, এই কার্বনে দেখো তিনটা সিগমা বন্ড তাই sp2 হাইব্রিডাইজেশন, এই কার্বনে দেখো দুইটা সিগমা বন্ড দ্যাটস ওয়াই sp হাইব্রিডাইজেশন, এই কার্বনে দেখো তিনটা সিগমা বন্ড তার জন্য sp2 হাইব্রিডাইজেশন, এর জন্য কি sp2 হাইব্রিডাইজেশন। বুঝতে পারছো বিষয়টা কি বুঝতে পারছো তোমরা যে কোনটা কোন হাইব্রিডাইজেশন দেখা যাবে? তাহলে এই যে এই যৌগটাতে কি কোন হাইব্রিডাইজেশন দেখা যাচ্ছে, sp3 sp2 sp and sp2, তো এইটা হচ্ছে আমাদের ভিন্ন ভিন্ন রকমের কি, এটা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন রকমের হাইব্রিডাইজেশন, দেখো তাহলে অ্যান্সার কি, আমাদের অ্যান্সার হচ্ছে ডি। বলছে একটা কম্পাউন্ড দিচ্ছে, বলছে এর কার্বন পরমাণু সমূহের সংখ্যায়ন কোন ধরনের। তো আমার একটা থাকবে, তোমাদের কাছে অনুরোধ থাকবে, যখন আমরা সিমিলার কোশ্চেন পাবো বা আমার আগের কোশ্চেন এক্সপ্লেনেশনটা দিয়ে দিব, পরের কোশ্চেনটা তোমরা কাইন্ডলি ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করবা, দেন এক্সপ্লেনেশনটা দেখে নিবা। তো এই প্রশ্নটা তোমরা যেহেতু আগে এক্সপ্লেনেশনটা দিছি, তোমরা ভিডিওটা পজ করে এমসিকিউটা আগে সলভ করার চেষ্টা করো। দেখো যৌগটা কি বলছে, দেখো আমি যে যৌগটা দেখি একটু, CH2 ডবল বন্ড CH বন্ড CH ডবল বন্ড CH2। তা আমরা একটু দেখবো যে এই কার্বন এইখানে কোন হাইব্রিডাইজেশনগুলো আছে। তো খেয়াল করো দুইটা হাইড্রোজেন আছে এখানে, মানে কি কার্বন দুইটা হাইড্রোজেনকে সিগমা বন্ড দিয়ে ধরে রাখছে, তাই দুইটা সিগমা, এইখানে ডবল বন্ডের মধ্যে একটা সিগমা, তাই তিনটা সিগমা, তো তিনটা সিগমা হয়ে কি হয়, sp2 হাইব্রিডাইজেশন হয়। আবার খেয়াল করো এই কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে ডবল বন্ডের মধ্যে একটা সিগমা, এখানে একটা সিগমা, দুইটা সিগমা, হাইড্রোজেনের সাথে আছে একটা সিগমা, তিনটা সিগমা, তো তিনটা সিগমা থাকে কি sp2 হাইব্রিডাইজেশন। এইখানে খেয়াল করো এখানে একটা সিগমা, হাইড্রোজেনের সাথে একটা সিগমা, এই ডবল বন্ডের মধ্যে একটা সিগমা, মানে কি আবার তিনটা সিগমা, মানে কি sp2 হাইব্রিডাইজেশন। আবার খেয়াল করো এখানে খেয়াল করো যে এখানে একটা সিগমা এবং দুইটা হাইড্রোজেনকে কার্বন দুই হাত দিয়ে সিঙ্গেল বন্ডে ধরে আছে, মানে ওখানে দুইটা সিগমা, ওটা তিনটা সিগমা হলে sp2 হাইব্রিডাইজেশন। খেয়াল করছো সবগুলো কি sp2 হাইব্রিডাইজেশন, সবগুলো কি sp2 হাইব্রিডাইজেশন। দেখো এই যে 3 নম্বর উত্তর sp2 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা বলছে কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে, একের অধিক ধরনের আছে। দেখো সাইক্লোহেক্সেন মানে কি অ্যালকেন, তো সাইক্লিক কিন্তু অ্যালকেন তো, কিন্তু সব কয়টা কি সিঙ্গেল বন্ড। তারপর কি হয় করো বেনজিনে কি একের অধিক হাইড্রোজেন আছে না, sp2 একের অধিক নাই। দেখো এখানে দেখো টলুইন বলছে আর এন বিউটেন বলছে। তো আমি দেখো টলুইনটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই,
এটা হচ্ছে আমাদের টলুইন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের টলুইন, এটা হচ্ছে আমাদের টলুইন CH3। টলুইনের যে মিথাইল গ্রুপটা থাকে অর্থাৎ বেনজিন, মিথাইল বেনজিনের এই কার্বনটার দিকে একটু খেয়াল করো তো, কয়টা সিগমা? একটা সিগমা, দুটা সিগমা, তিনটা সিগমা, চারটাই সিগমা। দেখছো তো চারটা সিগমা হলে কি হয়? যদি চারটা সিগমা হয় তাহলে কি হয়? sp3 হাইব্রিডাইজেশন। তিনটা সিগমা হলে কি হয়? sp2 হাইব্রিডাইজেশন। যদি আমাদের দুইটা সিগমা হয় তাহলে কি হয়? sp হাইব্রিডাইজেশন। তাহলে কি হয়? sp হাইব্রিডাইজেশন। তো খেয়াল করো চারটাই সিগমা মানে কি, এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন। এখন তুমি অন্য যে কোনো একটা কার্বনের দিকে যদি খেয়াল করো, মনে করো এই কার্বনটার দিকেই খেয়াল করো তুমি, তুমি যদি এই কার্বনেরটার দিকে একটু খেয়াল করো, যদি একটু খেয়াল করো তাহলে দেখো এইখানে একটা সিঙ্গেল বন্ড মানে কি, এখানে একটা সিগমা এবং এইখানে দেখো একটা এক হাতে কি থাকে? হাইড্রোজেন থাকে। এখানে একটা সিগমা হাইড্রোজেনের সাথে, এবং এই যে ডবল বন্ড এখানে একটা সিগমা। এইখানে বন্ড এইটা খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে দেখবা কি এখানে তিনটা করে সিগমা আছে। তো তিনটা করে সিগমা থাকার মানে কি, এখানে আমাদের sp2 হাইব্রিডাইজেশন। তাহলে দেখো sp3 হাইব্রিডাইজেশন আবার sp2 হাইব্রিডাইজেশন। তো একের অধিক ধরনের হাইব্রিডাইজেশন আছে এখানে, একের অধিক ধরনের সংকরণ আছে। এন বিউটেন মানে কি, বিউটেন অ্যালকেন সবগুলোই কি sp3 হাইব্রিডাইজেশন। কিন্তু এখানে দেখো sp3 হাইব্রিডাইজেশন আছে, sp2 হাইব্রিডাইজেশন আছে। তো উত্তর কি আমাদের? উত্তর কিন্তু আমাদের সি। অনেক সময় এটা প্রশ্ন আছে, কোন যৌগে অ্যালিফেটিক অ্যারোমেটিক দুটি বৈশিষ্ট্য আছে? টলুইন। উত্তর কি? সেটা কিন্তু টলুইন হবে। ঠিক আছে, সেটা হচ্ছে টলুইন হবে। ঠিক আছে, তো নামকরণ, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের নামকরণ থেকে যে প্রশ্নগুলো আছে সলভ করব। তার আগে চলো যে আমরা এই যে সিগমা পাই বন্ড পড়াশোনা করলাম, এই সিগমা পাই বন্ড থেকে আর কি ধরনের প্রশ্ন আসতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে খেয়াল করো। তোমাকে কিন্তু বলতে পারে, একটা যৌগ দিয়ে বলবে এখানে টোটাল কয়টা সিগমা কয়টা পাই আছে, আমি যদি একটা এক্সাম্পল নেই, সাপোজ অ্যাসিটিলিন, আমি তোমাকে কোশ্চেন করলাম যে অ্যাসিটিলিনে কয়টা সিগমা কয়টা পাই আছে, বলো তো। তোমরা একটু ভিডিও পজ করে বলার চেষ্টা করো কয়টা সিগমা আছে এবং কয়টা পাই আছে, বলার চেষ্টা করো। তোমরা একটু ভিডিওটা পজ করে বলার চেষ্টা করো। দেখো আমি যদি একটু তোমাদেরকে দেখাই, বন্ড CH, তুমি এই কার্বনের দিকে একটু খেয়াল করো, যে এইটা সিগমা বন্ড মানে কি। দেখো একটা সিগমা, আমরা বলছিলাম যে যদি তিনটা ট্রিপল বন্ড থাকে, যদি তিনটা থাকে, তিনটার মধ্যে দুইটা পাই একটা সিগমা, একটা সিগমা। তাহলে এখানে আছে আমাদের দুইটা হচ্ছে পাই বন্ড আছে, এখানে একটা সিগমা বন্ড আছে, এবং এইখানে দেখো সিঙ্গেল বন্ড, এখানে কিন্তু একটা সিগমা বন্ড আছে, আবার এইখানে খেয়াল করো একটা সিগমা বন্ড আছে, তা টোটাল সিগমা কয়টা দেখো তো, একটা, দুইটা, তিনটা, তো পাই কয়টা? দুইটা। তাই অ্যাসিটিলিনে কিন্তু আমাদের তাহলে কি হচ্ছে, অ্যাসিটিলিনে বলো তো, দুইটা হচ্ছে আমাদের পাই এবং হচ্ছে তিনটা সিগমা। তোমাদের কিন্তু এরকম ধরনের প্রশ্ন দিয়ে থাকে যে এই যৌগটাতে কয়টা সিগমা বন্ড আছে এবং এই যৌগটাতে কয়টা পাই বন্ড আছে। ঠিক আছে, পাই বন্ড আছে। তো আসলে তোমাদেরকে এইখানে দেখো একটু টাইম কনজিউম হয়, যদি কোনো একটা বড় যৌগ দিয়ে দেয়, হ্যাঁ একটু বড় যৌগ দিয়ে দেয়, একটু বড় কম্পাউন্ড কিছু দিয়ে দেয়, তোমাদের এখানে কিন্তু এই স্ট্রাকচার ভাবে আকার বাই করতে গেলে তোমাদের একটু টাইম কনজিউম হয়। তো টাইম কনজিউম করার দরকার নাই। এই জাতীয় প্রশ্ন আসলে যৌগটা যদি দেখো যে খালি অ্যালিফেটিক যৌগ, যৌগটা যদি খালি দেখো যে হচ্ছে অ্যালিফেটিক যৌগটা খালি যদি দেখো অ্যালিফেটিক কম্পাউন্ড, যদি অ্যালিফেটিক কম্পাউন্ড হয় তাহলে হিসাব করবা হচ্ছে আমাদের টোটাল পরমাণু থেকে -1, তো এটা এতটা সিগমা বন্ড, এতটা কি হবে সিগমা,
টোটাল পরমাণু থেকে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড হলে টোটাল এক পরমাণু থেকে এক বিয়োগ দিব, সেই কয়েকটাই হবে আমাদের সিগমা বন্ড। দেখো তুমি অ্যাসিটিলিনে কিন্তু যদি একটু খেয়াল করো, টোটাল পরমাণু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। টোটাল পরমাণু কয়টা? চারটা। তো টোটাল পরমাণু -1, টোটাল পরমাণু -1, কয়টা সিগমা? 3টা সিগমা। টোটাল পরমাণু -1, তাহলে কি কয়টা সিগমা? তাহলে কিন্তু 3টা সিগমা। ঠিক আছে, তো অপশানে দেখবে এরকম থাকবে 3টা সিগমা 2টা পাই, 3টা সিগমা 1টা পাই, কখনো দেখবে না সবগুলো ভিন্ন দেবে না, মানে সিগমা সব কয়েকটি ভিন্ন দেয় না সচরাচর। ঠিক আছে, সরি, সিগমা সব কয়েকটা ভিন্ন দেয়, সিগমা সব কয়েকটা ভিন্ন দেবে, এর দিবে। দেখো অপশান যদি প্রথমেই পেয়ে যাবে 3টা সিগমা, উত্তর কিন্তু হয়ে যাবে, আর করতে হবে না। কিন্তু যখন দেখবা যে হইতেছে সিমিলার কিছু আছে, 3টা সিগমা 2টা অপশান আছে, তখন পাই বন্ডটা দেখবা, তখন পাই বন্ডটা দেখবা। ঠিক আছে, পাই বন্ডটা বের করে একদমই সহজ, দুই বন্ধন কি বন্ধন থাকলে একদমই সহজ বের করা। তো ঠিক আছে, তো এখন আমি তোমাদের একটু অ্যারোমেটিক যৌগে শেখাই। যদি যৌগটা যদি অ্যারোমেটিক হইতো, যৌগটা যদি অ্যারোমেটিক যৌগ হয়, যৌগটা যদি আমাদের কি হয়, যৌগটা যদি আমাদের অ্যারোমেটিক যৌগ হয়, তাহলে তার সিগমা বন্ড কত হবে? অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ড হবে, সিগমা বন্ড হবে হচ্ছে আমাদের টোটাল পরমাণু, টোটাল পরমাণুই হচ্ছে আমাদের, টোটাল পরমাণুই হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ড, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ড, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ড, টোটাল পরমাণু হচ্ছে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ড। তো এটা খেয়াল করো, তো আমি এখন তোমাকে একটু কোশ্চেন করি, তোমরা ভিডিওটা একটু পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি যদি বলি বেনজিন, আমি যদি বলি বেনজিন, বেনজিনে কয়টা সিগমা বন্ড আছে বলো তো? কয়টি সিগমা আছে বেনজিনে বলো তো? বলো, ভিডিওটা পজ করে তোমরা একটু করার চেষ্টা করবো, বেনজিনে কয়টা সিগমা বন্ড আছে। দেখো বেনজিন মানে কি? C6H6, C6H6, কোনো হিসাব করতে হবে না। টোটাল পরমাণু কয়টা? কার্বন 6টা, হাইড্রোজেন 6টা, 12টা। তাহলে টোটাল পরমাণু কয়টা? টোটাল পরমাণু 12টা, তাই 12টা সিগমা। টোটাল পরমাণু 12টা, তাই 12টা সিগমা। বাস, কাজ শেষ, 12টা সিগমা। ঠিক আছে, এখন তুমি আরেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তো আরেকটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, আরেকটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, সেটা হচ্ছে ন্যাপথালিন। কি বললাম? ন্যাপথালিন, ন্যাপথালিন, ন্যাপথালিনে কয়টা সিগমা আছে বলো? ন্যাপথালিনে কয়টা সিগমা আছে বলো? আচ্ছা, তোমরা জানো ন্যাপথালিনে, আশা করি সবাই জানো, তবু একটু দেখে নাও। ন্যাপথালিনে কিন্তু স্ট্রাকচারটা কিন্তু এরকম, দুইটা বেনজিনে অ্যাটাচড থাকে। ঠিক আছে, এখানে একান্ত দ্বিবন্ধন থাকে, একটাতে এটা থাকবে, এটা থাকবে, এটাতে থাকবে, এটাতে থাকবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সেই ন্যাপথালিন। তো এটাই হচ্ছে, দেখো কার্বন আছে কিন্তু 10টা এবং হাইড্রোজেন আছে কিন্তু 8টা। হাইড্রোজেন কয়টা আছে? 8টা। হাইড্রোজেন আছে 8টা। তো পাই বন্ড বুঝতে পারতেছো, এখানে পাই বন্ড হচ্ছে 5টা, এবং এখানে সিগমা বন্ড কয়টা হবে বলতো? এখানে সিগমা বন্ড টোটাল পরমাণুর সঙ্গে কয়টা? 10টা, একে 18টা, 10টা একে 18টা। তাহলে কয়টা সিগমা? 18টি সিগমা বন্ড আছে, 18টি সিগমা বন্ড আছে, 18টি সিগমা বন্ড আছে, 18টি সিগমা বন্ড আছে। তো যাই হোক, তোমাদের যদি প্রশ্ন আসে যে হইতেছে কোনো একটা যৌগে কয়টা সিগমা বন্ড, কয়টা পাই বন্ড আছে, আশা করি তোমরা বের করতে পারবা। ঠিক আছে, হাইব্রিডাইজেশন থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে দেখে পরপর 2 বছর প্রশ্ন এসেছে। ঠিক আছে, এটা সহজ টপিক হয়েও বইতে যে প্রথম দিকে যে কথাগুলো, হাইব্রিডাইজেশন, তারপর সিগমা পাই বন্ড, হ্যাঁ, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় ভর্তি পরীক্ষা কিন্তু এইগুলো প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, চলো আমরা এখন নামকরণটা শিখব। তো আশা করি নামকরণ রুলস মোটামুটি সবাই জানো। আমি শুধু এইখানে ঢাকা ইউনিভার্সিটির যে যৌগগুলো আসছে সেইগুলো একটু সলভ করে দিব। ঠিক আছে, তো দেখো এখানে একটা কম্পাউন্ড দিছে, দিয়ে বলছে যৌগটি নাম কি। ঠিক আছে, আইইউপ্যাক নাম কি। এখন খেয়াল করো যৌগটা কি দিছে আমাদের? CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড। এই কার্বনে এখানে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি দেখো CH2 আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি দেখো CH2 আছে, সেটা কিন্তু মেইন শিকলে যাবে। কোথায় যাবে? মেইন শিকলে যাবে। এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো CH3 আছে, সেটা কিন্তু সাবস্টিটিউট হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? CH3 মেইন ব্র্যাকেটে থাকে বোঝাচ্ছে, সেটা কি সাবস্টিটিউট, সেটা কি সাবস্টিটিউট। দেখো এখানে CH3 আছে,
দ্যাট মিনস এটা বোঝাইছে যে কি এখানে সাবস্টিটিউট, তিনটা সিএইচসি দিয়ে এখানে সাবস্টিটিউট, ঠিক আছে, এটা সাবস্টিটিউট, এটা একটু মাথায় রাখবা। দেখো এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এইখানে হচ্ছে আমাদের C2H5 আছে, এখানে কি আছে C2H5 আছে, অর্থাৎ CH2CH3 C2H5 আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। এখন এটার নামকরণ কিভাবে করব, এটার নামকরণ কিভাবে করব? এটার নামকরণে প্রথম শর্ত হচ্ছে আমাদের দীর্ঘতম চেইন শনাক্ত করতে হবে, রং চেইনটা শনাক্তকরণ করতে হবে, এবং ওই চেইনের মধ্যে কিন্তু ফাংশনাল গ্রুপটা থাকতে হবে, ঠিক আছে, ওই গ্রুপের মধ্যে কিন্তু ফাংশনাল গ্রুপটা থাকতে হবে, ঠিক আছে। তো দেখো তো কোন দিক থেকে আমরা দীর্ঘতম শিকড় পাবো, 1 2 3 4 5, এভাবে গেল 5, এভাবে গেল 5, কিন্তু একটু খেয়াল করো, আমি যদি এভাবে যাই 1 2 3 4 5 6, খেয়াল করছো? আবার একটু দেখাই, আবার একটু খেয়াল করো, 1 2 3 4 5 6, দেখো এইখানে এইভাবে যদি আমরা যাই 1 2 3 4 5 6, আমরা কিন্তু এইভাবে রং চেইনটা পেয়ে যাবো। অর্থাৎ রং চেইনটা কোনটা হবে দেখ, খেয়াল করো, রং চেইনটা হবে আমাদের এই যে এই বরাবর এসে এই দিকে, দেখো এইটা কিন্তু আমাদের রং চেইন, এইটা, ঠিক আছে, এটা কিন্তু মেইন শিকড়, এটা কিন্তু আমাদের মেইন শিকড়। এখন নাম্বারিং কেন আমি এদিক থেকে করলাম, দেখো সবসময় মনে রাখবা নাম্বারিং এদিক থেকে করলাম কেন আমি, বলতো নাম্বার কিন্তু এদিক থেকেই করতে হবে। এবং আরেকটা জিনিস নাম্বারিং এর ক্ষেত্রে মনে রাখবা, যেদিক থেকে ফাংশনাল গ্রুপটা আগে পাবা, যেদিক থেকে ফাংশনাল গ্রুপটা আগে পাবা সেদিক থেকে নামকরণটা শুরু করবা, সেদিক থেকে নাম্বারিংটা শুরু করবা। এবং যদি দেখো ফাংশনাল গ্রুপ দুই দিক থেকে একই পাশে পাচ্ছ, সমান দূরত্বে পাচ্ছ, তখন কি করবা, তখন দেখবা কোন দিক থেকে নামকরণ করে শাখা প্রতিশাখা সাবস্টিটিউটগুলা কি পাওয়া যায়, কাছে পাওয়া যায়, সেগুলো থেকে আগে নামকরণ করবা। তাই খেয়াল করো, হ্যাঁ দুইটা সাবস্টিটিউট আছে, 2 মিথাইল, এবং দেখো এখানে দেখো 4 নাম্বার একটা সাবস্টিটিউট আছে, 2 2 এবং 4 নাম্বার একটা সাবস্টিটিউট আছে। তো আমরা একটু দেখি 2 2 4 2 2 4, যেহেতু এটা হচ্ছে আমাদের কি, এটা কি 6 কার্বন হেক্সেন, 3টা মিথাইল তাই টাই মিথাইল, 3টা মিথাইল তাই টাই মিথাইল, যে 6 কার্বন তাই হেক্সেন, 6 কার্বন তাই হেক্সেন, 6 কার্বন তাই হেক্সেন, 2 2 4 টাই মিথাইল হেক্সেন। দেখো অ্যান্সার কোনটা, দেখো এই দেখো প্রথমটাই, এই দেখো প্রথমটাই, ঠিক আছে। নামকরণের বেসিক যে নিয়মগুলো সেগুলো জানলে কিন্তু পেরে যাবা, ঠিক আছে, সেগুলো জানলে কিন্তু পেরে যাবো। চলো নেক্সট কোশ্চেনটা দেখি, দেখো এটাও নাম চাইছে আমাদের। দেখো যৌগটা যদি আমি একটু আগে দেখো, যৌগটা যদি একটু দেখো, যৌগটা একটু দেখো, CH3 বন্ড C বন্ড CH2, তারপর বলছে বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, যৌগ সাবস্টিটিউট দিয়েছে, দেখো সাবস্টিটিউট দিয়েছে, দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে সাবস্টিটিউট দিয়েছে CH3, তারপর CH2, এইখানে একটা সাবস্টিটিউট দিয়েছে, দেখো CH2 CH2 CH3, দেখছো এখানে একটা সাবস্টিটিউট দিয়েছে। তো এখন দেখো তো মেইন শিকড় কোনটা হবে, মেইন শিকড় কোনটা হবে, একদম যদি সোজা যায় তাহলে দেখো কয়টা কার্বন হচ্ছে, 1 2 3 4 5 6, 6টা হচ্ছে। এবার একটু আমরা বাঁকা যাই, তো দেখো তো 1 2 3 4 5 6 7, আর এইভাবে যদি আসি 1 2 3 4 5 6, তো 7টা কতটা পাচ্ছি, অর্থাৎ 7টা কার্বন আমরা সর্বোচ্চ পাচ্ছি। তো এটা হবে আমাদের দীর্ঘতম শিকড়। তো দীর্ঘতম শিকড় কোনটা, দীর্ঘতম শিকড় কিন্তু হচ্ছে আমাদের এইটা, দীর্ঘতম চেইনটা কিন্তু এইটা, এই বরাবর আসতে হবে, এসে আমাকে এই বরাবর যাইতে হবে, তাহলে কিন্তু এটা হবে আমাদের রং চেইন, এটাই হবে আমাদের রং চেইন। এবার দেখো নামকরণটা আমরা এই পাশ থেকে করবো না এই পাশ থেকে করবো, বলো তো নামকরণটা কোন পাশ থেকে করবো, বলো তো একটু বলো, চিন্তা ভাবনা করে একটু বলো, নামকরণটা আমাকে কোন পাশ থেকে করতে হবে। দেখো 1 2 3 4, মানে এইভাবে যদি যাই 1 2, 2 নাম্বারে কি পাচ্ছি, 2 নাম্বারে মিথাইল পাচ্ছি। আমরা যদি এইভাবে যাই কিন্তু 3 নাম্বার 4 নাম্বারে এসে সাবস্টিটিউট পাচ্ছি, 4 নাম্বারে এসে সাবস্টিটিউট পাচ্ছি, এই যে এটা কিন্তু তখন সাবস্টিটিউট হয়ে যাবে, এটা কিন্তু সাবস্টিটিউট হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি এই দিক থেকে নাম্বারিং করি তাহলে এইখানে এসে কিন্তু সাবস্টিটিউট পাচ্ছি, কিন্তু আমি যদি এই দিক থেকে নাম্বারিং করি 2 নাম্বারে সাবস্টিটিউট পেয়ে যাচ্ছি।
তার মানে কি আমাকে এই দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 এটা হচ্ছে 4 5 6 7 বুঝতে পারলা বিষয়টা কি এখানে নাম্বারিং করার বিষয়টা বুঝতে পারলা এখন কি করতে হবে দেখো সাবস্টিটিউট আছে 2 নম্বরে মিথাইল এবং 4 নম্বরে ইথাইল তো এখানে মিথাইল গ্রুপ যেটা এবং ইথাইল গ্রুপ যেটা দেখো মিথাইল গ্রুপ কি এম ইথাইল গ্রুপ কি ই অ্যালফাবেটিক অর্ডারে কোনটা আগে আসে অ্যালফাবেটিক অর্ডারে ই অর্থাৎ ইথাইলটা আগে বলবে বুঝতে পারলাম এখানে অ্যালফাবেটিক সাবস্টিটিউট গুলো দেখতে হবে অ্যালফাবেটিক অর্ডার অনুসারে তাই আমার 4 নম্বরে ইথাইলকে আগে রেখে ফেলতে হবে তাই 4 ইথাইল এবং 2 নম্বরে কি আছে মিথাইল 2 নম্বরে কি আছে মিথাইল 2 নম্বরে আছে কি মিথাইল 2 নম্বরে কি আছে 2 নম্বরে আছে আমাদের মিথাইল তো 2 মিথাইল এটা কি বলতো যেহেতু 7টা কার্বন তাই এটা হচ্ছে আমাদের হেপটেন ঠিক আছে দেখো তো কোন অপশনটা এই যে দেখছো পাইছো তো সহজ কঠিন না ভাই কেমিস্ট্রি সহজ একটু মনোযোগ দিয়ে দেখো কেমিস্ট্রি কিন্তু সহজ জৈব একদমই কঠিন না আশা করি আমার যতদিন ক্লাস নেব আমি এখানে তোমরা যদি আমার ক্লাসটা দেখো কেমিস্ট্রি সহজ লাগবে ভাই বিশ্বাস করো কেমিস্ট্রি একদম সহজ দেখো এখানে বলছে 4,5 ডাইমিথাইল হেক্সাইন 2 এ গাঠনিক সংকেত লেখো এটা আসলে এমসিকিউতে ছিল কিন্তু যেহেতু এটা গাঠনিক সংকেত লিখতে বলছে এইজন্য আমি অপশনগুলো নেই দেখো আমাকে বলছে 4,5 ডাইমিথাইল হেক্সাইন 2 খেয়াল করছো যেহেতু হেক্সাইন নিঃসন্দেহে আমরা আগে কি করব 6টা কার্বন দিয়ে দেব 5 6 তারপর দেখা বলছে হেক্সাইন 2 মানে 2 নম্বর কার্বনে কিন্তু আমাদের কি আছে একটা টিপুই বন্ড আছে দেখো হেক্সাইন 1 2 তো 2 নম্বর কার্বন আগে টিপুই বন্ড দিয়ে দাও তারপর কি বলছে যেহেতু যেদিক থেকে আমরা ফাংশনাল গ্রুপটা দিব সেদিক থেকে নামকরণ করতে হবে এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 5 এটা 6 এবারে খেয়াল করো বলছে 4,5 ডাইমিথাইল তো 4 নম্বরে একটা মিথাইল দিয়ে দাও 5 নম্বরে একটা মিথাইল দিয়ে দাও বাস কাজ শেষ কাজ আর নাই এবং বাকি হাতগুলা হাইড্রোজেন দ্বারা ফেয়ার করে দাও এই হাইড্রোজেন এটা ঠিক আছে এটা ঠিক আছে এখানে তুমি CH3 দিয়ে দাও বাস শেষ এটাই হচ্ছে আমাদের 4,5 ডাইমিথাইল হেক্সাইন 2 ঠিক আছে 4,5 ডাইমিথাইল হেক্সাইন 2 এবার খেয়াল করো একটা কম্পাউন্ড দিয়ে বলছে যে এটা যৌগটির নাম কি আগে ভিডিওটা পজ করে তোমরা নিজেরা করার চেষ্টা করবে তারপর এক্সপ্লেনেশনটা দেখবা দেখো কি যৌগটা বলছে আমাদের CH3 বন্ড CH এইখানে কিন্তু C2H5 বন্ড CH2 বন্ড CHBr বন্ড CHCl বন্ড CH3 এটা যোগ দিছে তো প্রথমে এটা মাথায় রাখবা এই যে ফার্স্ট ব্র্যাকেটে যে অংশটুকু থাকবে সেটা যদি CH2 থাকে সেটা কিন্তু মেইন চেনে যায় কিন্তু যদি ফার্স্ট ব্র্যাকেটে যদি তুমি মিথাইল বা প্রোপাইল এই সাবস্টিটিউট গ্রুপগুলো এগুলো যদি থাকে এগুলো কিন্তু সাবস্টিটিউট গ্রুপ হয় এগুলো কি হয় সাবস্টিটিউট গ্রুপ হয় তো দেখো আমি একটু যদি যোগটাকে যদি একটু সাজিয়ে দেখি CH3 বন্ড CH এখানে কি আছে সাবস্টিটিউট CH2 CH3 তারপর দেখো তো কি আছে CH2 বন্ড CH এখানে ব্রোমিন সাবস্টিটিউট তারপর কি আছে বন্ড CH Cl আচ্ছা সাবস্টিটিউট তারপর কি আছে CH3 তো প্রথমে আমরা কি করব দীর্ঘতম চেইন ডিটারমাইন করব লং চেইন ডিটারমাইন করব দেখো কোন দিক থেকে হচ্ছে সামনে যদি সোজা যাই 1 2 3 4 5 6 6টা পাচ্ছি কিন্তু আমরা যদি খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 এইভাবে আসি 1 2 3 4 5 6 7 7টা হচ্ছে অর্থাৎ আমরা যদি দেখো এই বরাবর আসি
এই দিক দিয়ে এইভাবে নমিনক্লেচারটা করি, নাম্বারিংটা করি, তাই দেখো আমরা দীর্ঘতম চেইন পাচ্ছি, দীর্ঘতম চেইন পাচ্ছি, 7টা কার্বন পাচ্ছি। অন্য কোনোভাবে গিয়ে কিন্তু আমরা 7টা কার্বন পাচ্ছি না। দেখো সোজা গেলেও 7টা পাচ্ছি না, এইভাবে আসলে পাবোই না। তো দেখো এইভাবে নাম্বারিংটা করতে, এইভাবে আমাদের এটাই হচ্ছে আমাদের লং চেইন। এবার নাম্বারিংটা কোন দিক থেকে করবো বলো তো? নাম্বারিংটা কোন দিক থেকে করবো? যে দিক থেকে আমরা সাবস্টিটিউট গ্রুপটা আগে পাবো, যে দিক থেকে সাবস্টিটিউট গ্রুপটা আগে পাবো। দেখো আমি যদি এই দিক থেকে নাম্বারিংটা শুরু করি, এইখান থেকে যদি নাম্বারিংটা শুরু করি 1 2 3, 3 নাম্বার গ্রুপে আমরা মিথাইল সাবস্টিটিউট পাবো, 3 নাম্বার গ্রুপে আমরা মিথাইল সাবস্টিটিউট পাবো। কিন্তু খেয়াল করো তো, আমরা যদি এই দিক থেকে শুরু করি 1 2 নাম্বারে কিন্তু একটা সাবস্টিটিউট পেয়ে যাচ্ছে, 2 নাম্বারে কিন্তু একটা সাবস্টিটিউট পেয়ে যাচ্ছে। তো যে দিক থেকে সাবস্টিটিউট আগে পাবো সেদিক থেকে নাম্বারিং করবো। খেয়াল করো, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, বুঝতে পারছো? তাহলে কি আছে? ক্লোরো আছে আমাদের এখানে, ক্লোরো আছে। তারপর দেখো এখানে 3 নাম্বারে কি আছে? ব্রোমো আছে, ব্রোমো আছে। তারপরে খেয়াল করো 5 নম্বরে একটা মিথাইল আছে, মিথাইল আছে, মিথাইল আছে। তা আলফাবেটিক অর্ডারে কোনটা আগে বলো তো? আলফাবেটিক অর্ডারে কিন্তু বি আগে, তাই ব্রোমোটা আগে উল্লেখ করতে হবে। তো ব্রোমিন আছে কয় নম্বরে? ব্রোমিন আছে 3 নম্বরে। ব্রোমিন আছে কয় নম্বরে? 3 নম্বরে। তাই 3 ব্রোমো, তাই 3 ব্রোমো। তারপর কি উল্লেখ করতে হবে? ক্লোরো কয় নম্বরে আছে? ক্লোরো আছে কয় নম্বরে? ক্লোরো আছে 2 নম্বরে। তাই 2 3 ব্রোমো 2 ক্লোরো, 2 ক্লোরো, 2 ক্লোরো। তারপর কি আছে বলো তো? তারপরে কিন্তু 5 নম্বরে মিথাইল আছে, 5 মিথাইল, 5 মিথাইল, 5 মিথাইল। এখানে যেহেতু 7টা কার্বন তাই হেপটেন, 7টা কার্বন তাই হেপটেন। অপশনটা দেখো তো কোনটা? ট্রু ক্লোরো, ক্লোরো না, এই দেখো 2 নম্বরটা দেখো, 3 ব্রোমো 2 ক্লোরো 5 মিথাইল হেপটেন, 5 মিথাইল হেপটেন। এটা কিন্তু দেখলেই বোঝা যায়, এটা যখন তোমরা যখন শিখে যাবে এটা তখন দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, দেখলেই বোঝা যাবে আসলে কোনটা হবে কোনটা হবে না। তোমরা যখনই হেক্সেন দেখবা এই দুইটা বাদ, হেক্সেনটা হবে না, শুধুমাত্র 7টা কার্বন, তাই হেপটেনের মধ্যে ইয়ে করবা। তাহলে ট্রু ক্লোরো 3 ব্রোমো, তো 3 তো আগে হয় না আলফাবেটিক অর্ডারে, তাই এটা এমনি বাদ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু দেখেই বোঝা যায়, দেখেই কিন্তু অ্যান্সার কিন্তু করা যায়। কিন্তু আমি তোমাদেরকে যেহেতু বলছি কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, তাই আমি এক্সপ্লেনেশনটা খুব সুন্দর মতো দিতেছি, যাতে তোমরা যে কোনো কোশ্চেন আসলে পারো। চলো নেক্সট কোশ্চেনটা কি বলছে যে আবার একটা যৌগের নামকরণ করছে। দেখো এখন আমি একটু ফাস্ট করব। বন্ড সি, বন্ড C2 CH3, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু থাকে ওইটা প্রতিস্থাপক হয়ে যায়, CH2 থাকে মেইন করে যায়। দেখো তারপরে কিন্তু এখানে দ্বিবন্ধন আছে, CH বন্ড CH3, বন্ড CH3। দেখো আমরা যদি এদিক থেকে নামকরণ করি 2 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছি, 2 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছি, 2 নম্বরে দ্বিবন্ধন পাচ্ছি। দেখো নামকরণটা এই দিক থেকে এইভাবে আসবে, লং চেইন ডিটারমাইনের ক্ষেত্রে। দেখো তাহলে এখানে কি দাঁড়ায় বলতো? এখানে হচ্ছে আমাদের দেখো 3 নম্বরে একটা সাবস্টিটিউট, 3 মিথাইল, 3 মিথাইল। তারপর দেখো 2 নম্বরে আমাদের দ্বিবন্ধনটা আছে, এই জন্য 2 এবং এটা কি আমাদের যেহেতু 5, তাহলে এটা 2 পেন্টিন, 2 পেন্টিন, এটা হচ্ছে আমাদের 2 পেন্টিন। তো এটাকে অনেক সময় এভাবে বলা হয় 3 মিথাইল পেন্ট 2 ইন, অথবা 3 মিথাইল পেন্টিন 2, সমস্যা নেই, ঠিক আছে। উত্তর কোনটা দেখো তো? বি, উত্তর কোনটা? বি। দেখো আমি নেক্সট একটা প্রশ্ন দেখি। দেখো দেখো পদ্ধতির নিচে কোনটি নাম, দেখো এই যৌগের নামটা কি হবে দেখো তো? অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে নামকরণটা কি হবে দেখো তো? এটা তো এটা তোমাদেরকে একটু বলি, দেখো নামকরণটা এই যৌগটার ক্ষেত্রে এমনভাবে করতে হবে যাতে সাবস্টিটিউট যে কার্বনে আছে তার যোগফলটা কম হয়, তার যোগফলটা কি হয়? কম হয়। দেখো যেহেতু আমরা 1 নম্বর কার্বন দিলাম 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে। এদিক থেকে নামকরণ করলাম। এবার তুমি মনে হলো যে না আমি এদিক থেকে করবো কেন, এইভাবে আসলাম কেন, আমি তো এইভাবে আসতে পারতাম। এইভাবে আসো, দেখো এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে 1 হইতো, এটা 2 হইতো, এটা 3 হইতো, এটা 4 হইতো, এটা 5 হইতো, এটা 6 হইতো। খেয়াল করো, তা আমি নামকরণটা এদিক থেকে করবো কেন? দেখো
এদিক থেকে করি আমি প্রথম যে ওয়েটা করছিলাম, দেখো সাবস্টিটিউট কোথায় পাচ্ছি, 1 নম্বরে পাচ্ছি, তারপর কয় নম্বরে পাচ্ছি, 2 নম্বরে পাচ্ছি, তারপর কয় নম্বরে পাচ্ছি, 4 নম্বরে পাচ্ছি, 4 2 6 1 7। আর আমি যদি এদিক থেকে নামকরণ করতাম, খেয়াল করো 1 2 3 4, 1 নম্বরে পাচ্ছি, 4 নম্বরে পাচ্ছি, তারপর কয় নম্বরে পাচ্ছি, 6, তারপর হচ্ছে আমরা 6 নম্বরে পাচ্ছি। দেখো তো 11, তাহলে কি হচ্ছে 11। তাহলে নাম্বারিংটা কোন দিক থেকে করতে হবে, আমাকে এই দিক থেকেই করতে হবে, এই দিক থেকেই করতে হবে, কারণ এই দিক থেকে করিয়ে সাবস্টিটিউট যে কার্বনে আছে তার যোগফলগুলো সর্বনিম্ন হয়। এটা একটু মাথায় রাখবা, এই নাম্বারিংটা একটু মাথায় রাখবো যে কোন দিক থেকে আমাকে করতে হবে, ঠিক আছে, কোন দিক থেকে আমাকে করতে হবে, নাম্বারিংটা একটু মাথায় রাখবা, নাম্বারিংটা একটু মাথায় রাখবা, ঠিক আছে, নাম্বারিংটা একটু মাথায় রাখবা। তাহলে আমরা এই দিক থেকে আমাকে নামকরণ করতে হবে। তো দেখো 1 নম্বরে কি আছে, 1 নম্বরে ব্রোমো আছে, তো 1 ব্রোমো 1 ব্রোমো, 2 নম্বরে নাইট্রো আছে, 2 নাইট্রো, 1 ব্রোমো 2 নাইট্রো, 1 ব্রোমো, সরি 1 ব্রোমো, আচ্ছা মনে করো ব্রোমো নাইট্রো আছে, আচ্ছা 2 নম্বরে নাইট্রো আছে। তারপর দেখো আমাদের 4 নম্বরে ক্লোরো আছে, 4 নম্বরে ক্লোরো আছে, 4 নম্বরে কি আছে, ক্লোরো আছে, 4 নম্বরে কি আছে, ক্লোরো আছে। এখন দেখো আমরা কোনটাকে আগে লিখতে হবে, 1 নম্বরে ব্রোমিনটা আগে লিখতে হবে, 1 ব্রোমো, বিটা আলফাবেটিক অর্ডারে আগে, তারপর দেখো সি, আলফাবেটিক অর্ডারে হচ্ছে সি, 4 নম্বরে 4 ক্লোরো, 4 ক্লোরো, 4 ক্লোরো, এবং 2 নম্বরে নাইট্রো, 2 নাইট্রো, 2 নাইট্রো, 2 নাইট্রো বেনজিন, 2 নাইট্রো বেনজিন, 2 নাইট্রো বেনজিন। দেখছো এটা কোনটা, 1 ক্লোরো, 1 ব্রোমো, 4 ক্লোরো, 1 ব্রোমো 4 ক্লোরো, 2 নাইট্রো বেনজিন। দেখো 2 নাইট্রো বেনজিন, এই নাম্বারটাই, দেখছো এই নাম্বারটাই। ওকে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তো চলো এখন আমরা সমানতায় প্রবেশ করব। এখন আমরা সমানতা টপিকে প্রবেশ করবো, দেখবো সমানতা থেকে বিগত বছরে কি কি প্রশ্ন আসছে। তার আগে চলো আমি সমানতায় একটু কনসেপ্ট তোমাদেরকে একটু দেই। আমরা জানি সমানতাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের গাঠনিক সমানতা, একটা হচ্ছে স্টেরিও সমানতা। তো গাঠনিক সমানতার মধ্যে খেয়াল করো, গাঠনিক সমানতার মধ্যে কিন্তু আবার আমাদের কি আছে, কয়েকটা ভাগ আছে। দেখো শিকল, শিকল বা চেইন সমানতা, তারপর খেয়াল করো অবস্থান সমানতা, অবস্থান সমানতা, তারপরে খেয়াল করো অবস্থান সমানতা, তারপর আছে কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা, তারপর আছে আমাদের মেটামারিজম, মেটামারিজম, তারপর আছে আমাদের কি, তারপর আছে আমাদের টোটোমারিজম, তারপর আছে কি টোটোমারি, তারপর হচ্ছে আমাদের টোটোমারিজম। দেখো শিকল সমানতা কি বলতো, শিকল সমানতা হচ্ছে বিষয়টা এমন, দেখো 1 2 3 4 আমি একটা যোগ লিখলাম, আবার দেখো এখানে আমি আরেকটা যোগ লিখি 1 2 3, দেখো আমি এখানে একটা মেইন শিকলের একটা কার্বনকে চেইন বানাই দিছি, এখানে দিয়ে দিছি, দুইটা যোগের দিকে খেয়াল করো, দুইটা যৌগ কিন্তু একই, এখানেও 4টা কার্বন, আমি হাইড্রোজেনগুলো দেই নাই, বাকি হাতে হাইড্রোজেন আছে, এখানেও 4টা কার্বন। দেখো এখানে চেইন বা শিকলের ভিন্নতা, চেইন বা শিকলের ভিন্নতা যদি এরকম হয় তাহলে সেটা শিকল সমানতা। অবস্থান সমানতা কেমন, অবস্থান সমানতা কেমন, এটা হচ্ছে আমাদের শিকল সমানতা। তা আসো অবস্থান সমানতা কেমন, অবস্থান সমানতা হচ্ছে দেখো একটু খেয়াল করো CH3, অবস্থান সমানতা যদি তোমাকে একটু আমি দেখাই, অবস্থান সমানতা যদি তোমাকে একটু আমি দেখাই, দেখো CH3 CH2 CH2 মনে করো OH একটা নিয়েছি, আবার খেয়াল করো, আবার খেয়াল করো আমি নিলাম CH3 বন্ড CH বন্ড CH3 OH। দেখো এখানে ফাংশনাল গ্রুপটা 1 নম্বর কার্বনে ছিল, এখানে ফাংশনাল গ্রুপটা 2 নম্বর কার্বনে আছে। তো ফাংশনাল গ্রুপের অবস্থান ভিন্নতার কারণে যে সমানতা হবে সেটা হচ্ছে আমাদের অবস্থান সমানতা। এখানে কিন্তু সাবস্টিটিউটে অবস্থান ভিন্ন করেও যে সমানতা আসবে সেটাও কিন্তু অবস্থান সমানতা হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অবস্থান ভিন্ন ফাংশনাল গ্রুপে, এই জন্য এটা কি, এই জন্য এটা অবস্থান সমানতা, এই জন্য এটা কি
অবস্থান সমানতা, এই জন্য এটা কি অবস্থান সমানতা। ঠিক আছে, তো এবার আসো একটু কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতাকে একটু দেখি। কার্যকরী মূলক সমানতা খেয়াল করো, CH3 CH2 মনে করো OH অ্যালকোহল একটা নিলাম, আবার এটাই খেয়াল করো CH3 বন্ড O বন্ড CH3। খেয়াল করো এইখানে এই দুটো আণবিক সংকেত কিন্তু সেমই, কিন্তু এখানে ফাংশনাল গ্রুপ হাইড্রোক্সিল গ্রুপ, কিন্তু এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে অক্সিজেন অর্থাৎ ইথার। ঠিক আছে, ঠিক আছে, দেখো এখানে ফাংশনাল গ্রুপটাই চেঞ্জ হয়ে গেছে, ফাংশনাল গ্রুপটাই চেঞ্জ হয়ে গেছে। তো ফাংশনাল গ্রুপটা চেঞ্জ হয়ে গেছে, দেখো ফাংশনাল গ্রুপ ভিন্নতার কারণে যে সমানতা উদ্ভব হয় সেটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা দেখো এটা কিন্তু দেখায় এরকম স্ট্রাকচার CnH2n প্লাস 2O এই যৌগ, এটা কিন্তু আমাদের কি এই ফর্মুলা, এই জেনারেল ফর্মুলা বিশিষ্ট যে যৌগ সেটা কিন্তু আমাদের অ্যালকোহল হবে, অ্যালকোহল এবং ইথার, অ্যালকোহল এবং ইথার, অ্যালকোহল এবং ইথার হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কি হবে অ্যালকোহল এবং ইথার, অ্যালকোহল এবং ইথার। তাহলে আমাদের কার্যকরী মূলক ভিন্নতার কারণে যে সমানতা হলো সেটা হচ্ছে আমাদের কি কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা। এবারে খেয়াল করো যে মেটামরিজম, খেয়াল করো মেটামরিজমটা একটু খেয়াল করো। CH3 বন্ড O বন্ড CH2 CH3 একটা যৌগ লিখলাম আমি, দেখো আচ্ছা দেখো মনে করো CH3 CH2 CH3 CH2 অক্সিজেন দিলাম, এটা একটা যৌগ লিখলাম। আবার খেয়াল করো CH3 CH2 CH2 O CH3 এটা একটা যৌগ লিখলাম। তো খেয়াল করো এইখানে অক্সিজেনটা কোথায় আছে, এইখানে অক্সিজেনটা খেয়াল করো কোথায় আছে। দুইটাই কিন্তু আমাদের আণবিক সংকেত কিন্তু একই, খেয়াল করে দেখো। তো মেটামরিজমটা কি, মেটামরিজম হচ্ছে ফাংশনাল গ্রুপের উভয় পাশে কার্বন সংখ্যায় তারতম্য থাকবে, কার্বন সংখ্যা ডিফারেন্স থাকবে। দেখো এই পাশে কার্বন সংখ্যা 3, এই পাশে 1, দেখো এই পাশে 2, এই পাশে 2, অর্থাৎ ফাংশনাল গ্রুপের উভয় পাশে কি থাকবে কার্বন সংখ্যায় ভিন্নতা থাকবে। কি থাকবে কার্বন সংখ্যায় ভিন্নতা থাকবে। তো কার্বন সংখ্যা ভিন্নতা থাকে সেটা হচ্ছে আমাদের মেটামরিজম। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে অবস্থান সমানতা কি দেখছিলাম, ফাংশনাল গ্রুপের অবস্থান ভিন্ন হয়েছে তো অবস্থান সমানতা, তো এখানে তো ফাংশনাল গ্রুপের অবস্থান ভিন্ন, এটা কি এটা অবস্থান সমানতা? অবশ্যই এটা অবস্থান সমানতা, এটা অবস্থান সমানতা। ঠিক আছে, কিন্তু এটা এক প্রকার বিশ্ব অবস্থান সমানতা। কিন্তু খেয়াল রাখবা মেটামরিজমে কিন্তু সবসময় দ্বিযোজী মূলক সংযুক্ত থাকবে, সবসময় কি যুক্ত থাকবে, সবসময় হচ্ছে আমাদের দ্বিযোজী মূলক সংযুক্ত থাকবে, সবসময় দ্বিযোজী মূলক সংযুক্ত থাকবে। ঠিক আছে, মেটামরিজমটা বোঝা গেল। এবার খেয়াল করো টোটোমারিজমটা একটু খেয়াল করো, সমানতা বেসিকটা একটু ভালো মতো দিয়ে দিই তোমাদেরকে। এবার দেখো টোটোমারিজমটা একটু খেয়াল করো, টোটোমারিজমটা একটু তোমরা খেয়াল করো। টোটোমারিজমটা কি দেখো, একটা এক্সাম্পল দেই। CH3 বন্ড CO বন্ড CH3, এখানে আমি একটা কি নিলাম, কিটোন নিলাম, একটা কিটোন নিলাম। হ্যাঁ, খেয়াল করো এইখানে টোটোমারিজমে কি হবে আমরা জানি কিটোন থেকে ইনর হয়, সেটা কি হবে দেখো এই যে হাইড্রোজেন অক্সিজেন নিয়ে নিবে, এই যে দ্বিবন্ধনটা এখানে চলে আসবে, বাস। এটা কি হবে দেখো CH3 বন্ড C OH, এখানে ডবল বন্ড চলে আসলো CH2। এটা ছিল আমাদের কিটোন অর্থাৎ প্রোপানন, এটা কি ছিল আমাদের কিটোন প্রোপানন, এখানে কি হয়েছে প্রোপিনল অর্থাৎ ইনর হয়ে গেছে, অর্থাৎ কি হয়ে গেছে অর্থাৎ ইনর হয়ে গেছে, অর্থাৎ ইনর হয়ে গেছে। তা কিটোন থেকে কি হয়েছে ইনর হয়েছে, তো এই জন্য এটাকে কিটো ইনর সমানতাও বলা হয়। ঠিক আছে, কিটো ইনর সমানতাও বলা হয়। আবার এটা হচ্ছে আমাদের এক প্রকার গতিশীল কার্যকরী মূলক সমানতা বলা হয়, গতিশীল কার্যকরী মূলক সমানতাও বলা হয়। দেখো কার্যকরী মূলকটাও ভিন্ন। ঠিক আছে, হয়ে গেছে। তো এরকম আমার প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট এটা, যে কোনটা টোটোমারিজম প্রদর্শন করে কোনটা টোটোমারিজম প্রদর্শন করে না। ঠিক আছে, তো আমি চলো তোমাদেরকে একটু বলি। আমি তোমাকে বললাম যদি অ্যাসিটোফেনন, কি বললাম অ্যাসিটোফেনন কি টোটোমারিজম প্রদর্শন করে?
তোমার ভিডিওটা একটু পজ করে ভাবো অ্যাসিটোফেনন। সবার আগে কি করতে হবে, অ্যাসিটোফেননের স্ট্রাকচারটা জানতে হবে। ওই যে তোমরা বলছিলা যে হইতেছে ফিডার কাপ অ্যাসাইলেশনের মাধ্যমে অ্যাসিটোফেনন উৎপন্ন হয়, অর্থাৎ C6H5 সাথে কি থাকে COCH3, এটা হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন ছিল। তো দেখো তো এটা টোটোমারিজম প্রদর্শন করবে কিনা, দেখো তো। আমি বলি টোটোমারিজম প্রদর্শনের ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা যে আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে, আলফা হাইড্রোজেন থাকতে হবে। দেখো এই যে হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপযুক্ত কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, মানে এখানে আলফা কার্বনের যে হাইড্রোজেন থাকে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন। দেখো এখানে আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এইখানে কিন্তু আলফা হাইড্রোজেন নাই। আবার দেখো এইখানে কিন্তু আবার আলফা হাইড্রোজেন নাই। বিষয়টা হচ্ছে এমন, এটা বেনজিন, এটা হচ্ছে আমাদের CO গ্রুপ, এখানে হচ্ছে CH3 গ্রুপ, COCH3, এটা অ্যাসিটোফেনন। হ্যাঁ, তো এইখানে কিন্তু আমাদের কি নাই, এখানে কিন্তু আলফা কার্বন নাই, কিন্তু এই পাশে আছে। তো কি হয়, এই হাইড্রোজেনটা এখানে চলে আসে, এই দ্বিবন্ধনটা এখানে চলে যাবে। দেখো কি হবে, ঘটনা কি দাঁড়াবে একটু খেয়াল করো। C6H5 বন্ড COH, এখানে ডবল বন্ড হয়ে যাবে CH2। তাহলে কি হবে, এটা কিন্তু আমাদের কি হবে, টোটোমারিজম প্রদর্শন করবে। তোমাদের এরকম অনেক প্রশ্ন আছে যে এটা কি টোটোমারিজম প্রদর্শন করে নাকি এটা টোটোমারিজম প্রদর্শন করে না। এটা কিন্তু নেক্সট ধাপের জন্য খুবই ইম্পর্টেন্ট, 7 স্টার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু 7 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধাবিতে মনে হয় এখনো টোটোমারিজম থেকে MCQ আসে নাই সম্ভবত, এবার কিন্তু দিয়ে দিবে ইনশাআল্লাহ, এবার কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো একটু ভালো করে পড়বা এটা। এখন খেয়াল করো, তোমাদেরকে আরেকটা কোশ্চেন করি আমি, যে বেনজোফেনন কি টোটোমারিজম প্রদর্শন করবে কি করবে না। বেনজোফেনন, তোমার ভিডিওটা পজ করে বলার চেষ্টা করো। তার আগে তোমাদেরকে একটু বেনজোফেননটা আমি একটু দেখাই, স্ট্রাকচারটা একটু এঁকে দেখাই। বেনজোফেনন দেখো, CO দুইটা ফিনাইল আমাদের কি থাকে, কার্বনিক গ্রুপ দ্বারা সংযুক্ত থাকে। এটাই হচ্ছে আমাদের বেনজোফেনন। এটাই হচ্ছে আমাদের বেনজোফেনন। আমি তোমাকে বললাম বেনজোফেননটা কি টোটোমারিজম প্রদর্শন করবে, উত্তর কি বলো, ভিডিও পজ করে উত্তর বলার চেষ্টা করো। দেখো এই যে আমাদের CO গ্রুপটা সংযুক্ত আছে, এটা পাশে যে কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে, খেয়াল করে দেখো তো। এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে, দেখো এই আলফা কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নাই। মানে কি এখানে আলফা হাইড্রোজেন, মানে কি এটা আলফা হাইড্রোজেন নাই, এখানে কিন্তু আলফা হাইড্রোজেন নাই। তাহলে কি এটা টোটোমারিজম প্রদর্শন করবে না, এটা কিন্তু টোটোমারিজম প্রদর্শন করবে না, ঠিক আছে। তো এখন আসো আমাদের স্টেরিও সমানতা। এখন পড়বো আমরা হচ্ছে স্টেরিও সমানতা। কি পড়বো, স্টেরিও সমানতা। তো আমরা জানি স্টেরিও সমানতাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা জ্যামিতিক সমানতা বা সিস্টান সমানতা, একটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, একটা হচ্ছে কি জ্যামিতিক সমানতা, এবং আরেকটা হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানতা। তো খেয়াল করো, জ্যামিতিক সমানতার জন্য কতটুক পড়তে হবে তোমার, শুধুমাত্র এই যে জ্যামিতিক সমানতা, এটা সত্য পড়িয়েই কিন্তু অ্যাডমিশন পরীক্ষা হয়ে যাবে। অর্থাৎ কখন একটা যৌগ দিয়ে দিবে তোমাকে, বলবে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে নাকি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, এটা, ঠিক আছে। তো শর্তগুলো কি, প্রথম শর্ত হচ্ছে তোমার কার্বন ডবল বন্ড থাকতে হবে, এবং এই দুইটা কার্বনে যে দুইটা গ্রুপ যুক্ত হইতে পারবে আর সেই দুইটা গ্রুপ ভিন্ন থাকতে হবে। যেমন AB, এখানে মনে করো AB, বুঝতে পারলাম। নট নেসেসারি যে প্রত্যেকটাই ভিন্ন হইতে হবে, প্রত্যেকটা ভিন্ন হলেও কিন্তু হবে, ঠিক আছে। এটা এবার একটু খেয়াল করো, যদি এই যে একই রকম গ্রুপ দুটা যদি একই পাশে থাকে এবং একই রকম গ্রুপ যদি দুটা যদি ভিন্ন পাশে থাকে, তাহলে কি হয় খেয়াল করো, দেখো এই দুটা গ্রুপ দেখো ট্রান্স অবস্থা, অর্থাৎ বিপরীত পাশে আছে।
এইখানে খেয়াল করো দুটা একই পাশে আছে, তো এটাকে বলা হয় সিস সমাণু, এটাকে বলা হয় টার্নস সমাণু। একটা সিস একটা টার্নস, এই জন্য জ্যামিতিক সমানুতাকে সিস টার্নস সমানুতা বলে। ঠিক আছে, এই জন্য জ্যামিতিক সমানুতাকে কি বলে? সিস টার্নস সমানুতা, সিস টার্নস সমানুতা বলে। জ্যামিতিক সমানুতাকে সিস টার্নস সমানুতা বলা হয়। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, একটা এক্সাম্পল দিই তোমাদের। হ্যাঁ, একটা এক্সাম্পল দিই। যদি এইখানে কখনো যদি এরকম গ্রুপ না থাকে, মনে করো বিষয়টা এমন, আগে প্রথমে একটু আচ্ছা প্রথমে এটা একটা এক্সাম্পল দিই। দেখো একটু খেয়াল করো, এখানে হাইড্রোজেন দিলাম, এখানে CH3 দিলাম, এখানে CH3 দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম। বলো তো এই যৌগটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে কি করবে না? অবশ্যই করবে, কারণ দেখো এই যে ডবল বন্ধনযুক্ত যে দুটো কার্বন, এই দুটো কার্বনের দুটো ভিন্ন গ্রুপ আছে, আবার এই কার্বনের ক্ষেত্রে দুটো জিনিস ভিন্ন গ্রুপ আছে, তাহলে কি করবে? এটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, কিন্তু এটা কিন্তু টার্নস সমাণু, টার্নস অবস্থায় আছে। এবার খেয়াল করো, যদি বিষয়টা যদি এত সহজ না হয়, বিষয়টা যদি এমন হয়, খেয়াল করো, মনে করো CH3F ক্লোরিন ব্রোমিন দিয়ে দিলাম। এইটা বলতো জ্যামিতিক সমানুতা অবশ্যই প্রদর্শন করবে প্রথমত, কারণ দুটা ভিন্ন গ্রুপ আছে, দুটা ভিন্ন গ্রুপ আছে, তার মানে কি জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। কিন্তু খেয়াল করো, এটা সিস না টার্নস? এটা সিস সমাণু না টার্নস সমাণু? কিভাবে বুঝবা? খেয়াল করো, যদি এরকম হয়, যদি এগুলো ডিফারেন্স হয়, তাহলে খেয়াল রাখবা যে অপেক্ষাকৃত তার মানে যেগুলো হচ্ছে মাসটা বেশি, ভরটা তাদের বেশি, তারা কোন দিকে আছে আর কম কোন দিকে আছে, অর্থাৎ এই দিকটা খেয়াল রাখবা, ওয়েস্ট মাস কম ভর, আর এটা হচ্ছে হাইয়েস্ট মাস মানে বেশি ভর। হ্যাঁ, অর্থাৎ অপেক্ষাকৃত ভারী গ্রুপগুলো কোন দিকে, হালকা গ্রুপগুলো কোন দিকে, অর্থাৎ কোনগুলো ভর বেশি কোনগুলো ভর কম। একটু খেয়াল করো, ক্লোরিন ব্রোমিনের কিন্তু ভরটা বেশি হচ্ছে মিথাইল আর ফ্লোরিনের চাইতে, তাই জন্য দুটো ভারী গ্রুপ একই পাশে আছে, মানে কি এটা সিস, আর দুটো হালকা গ্রুপ এক পাশে আছে, মানে কি এটা টার্নস, মানে কি এটা টার্নস। ঠিক আছে, জ্যামিতিক সমানুতা থেকে এটুকু জানিয়েই তোমরা পরীক্ষার প্রশ্নগুলো পেরে ফেলবা, কোনটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে, কোনটা করবে না। এবার আসো আলোক সক্রিয় সমানুতা। আলোক সক্রিয় সমানুতা বা অপটিক্যাল আইসোমারিজম, অপটিক্যাল আইসোমারিজম। তো এখান থেকে আমরা কতটুকু পড়বো খেয়াল করো, আমরা এগুলো আপাতত পড়বো না। জ্যামিতিক সমানুতার জন্য যে মিরর ইমেজ হইতে হবে, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, তারপর পরস্পরের উপর সমাপতিত হওয়া যাবে না, অসমাপতিত হইতে হবে, এগুলা আমরা আপাতত পড়বো না। আমরা পড়বো, দেখো এগুলো কিন্তু শর্ত, আমরা পড়বো প্রথম যে শর্তটা, মাস যেটা রাখবে সেটা হচ্ছে কাইয়ার কার্বন। প্রথমে যেটা রাখবে সেটা কি? সেটা হচ্ছে আমাদের কাইয়ার কার্বনে রাখবে, কাইয়ার কার্বনে রাখবে। ঠিক আছে, তো কাইয়ার কার্বনটা কি? কাইয়ার কার্বনটা কি বলতো? কাইয়ার কার্বনটা হচ্ছে কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকা, 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকা, এটা হচ্ছে আমাদের কাইয়ার কার্বন। 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকতে হবে, সেটাই হচ্ছে আমাদের কাইয়ার কার্বন। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কাইয়ার কার্বন। তাহলে কাইয়ার কার্বন থাকলে সেটা কি করবে? আলোক সক্রিয় সমানুতা দেখাবে, আলোক সক্রিয় সমানুতা দেখাবে। তো কিছু জায়গায় আবার অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন হয়ে যায় তোমার মেসো যৌগ হয়, যেমন মেসো টার্টারিক অ্যাসিড, সেক্ষেত্রে আলোক সমানুতার সংখ্যা ভিন্ন হয় বা কি দাঁড়ায়, সেগুলো আমরা পরে দেখবো। ঠিক আছে, তারপর তো দেখো, তো আমাদের কাইয়ার কার্বন থাকতে হবে। তো এইখান থেকে দুইটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দুইটা কোশ্চেন যদি আমি তোমাদেরকে একটু দেখাই, যে সর্বনিম্ন কত কার্বনের অ্যালকেন আলোক সক্রিয় সমানুতা দেখায়, আলোক সক্রিয় সমানুতা দেখায়, আলোক সক্রিয় সমানুতা দেখায়। ঠিক আছে, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকেন আলোক সক্রিয় সমানুতা দেখায়। তোমরা পারবা বের করতে? একটু করো তো, ভিডিওটা পজ করে। মেন কথা কি থাকতে হবে? কার্বনের 4 হাতে 4টা কি থাকতে হবে? ভিন্ন জিনিস থাকতে হবে। কার্বনের 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকতে হবে। দেখো এখন অ্যালকেন কত কার্বন হয়ে সে আলোক সক্রিয়তা সমানুতা দেখাবে? সর্বনিম্ন কত কার্বন হয়ে? খেয়াল করো, প্রথম কথা 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকতে হবে। দেখো প্রথমে তুমি
মিথাইল গ্রুপ দিতে পারো, তারপর তুমি ইথাইল গ্রুপ দিতে পারো, একটাতে তুমি তো হাইড্রোজেন দিবাই, আর এক হাতে তুমি কি দিতে পারবো, প্রোপাইল গ্রুপ দিতে পারবা, H7 দিতে পারবা, ঠিক আছে, H7 দিতে পারবা। দেখো চারটাই কিন্তু ভিন্ন গ্রুপ হচ্ছে, দেখো মিথাইল, ইথাইল, প্রোপাইল আর এক হাতে হাইড্রোজেন, তাই কি এটা আমাদের কার্বন কার্বন, এটা অবশ্যই কার্বন। এইটা কয় কার্বন হলো দেখো তো, 1, এখানে 2, 3, এখানে 3, 6, দেখো 3, 2, 5, 6, এটা একটা 7, মানে সর্বনিম্ন 7 কার্বনের কোনো অ্যালকেন আলোক সক্রিয় সমতা দেখাবে, আগের কোনো কার্বন কিন্তু আলোক সক্রিয় সমতা দেখাবে না। একটু এটা মাইন্ডে ঢুকে নাও, মাথার মধ্যে একটু ঢোকায় নাও, হ্যাঁ, এটা কিন্তু 5 স্টার ইম্পর্টেন্ট নেক্সট দাবি এক্সামের জন্য, 5 স্টার। এবার আরেকটা দেখো, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন তাই আলোক সক্রিয় সমতা দেখাবে, এটা বের করো তো। অ্যালকিন সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সক্রিয় সমতা দেখাবে, দেখো খেয়াল করো, কি করবা, 4 হাতে 4টা ভিন্ন জিনিস দিতেই হবে আমাকে, তো এক হাতে হাইড্রোজেন তো দিতেই হবে, তারপর কি করবা, CH3 দিলে একটা, ইথাইল গ্রুপও দিলে একটা। এবার কি করতে হবে, দেখো দেখো কার্বন তো অ্যালকিন যেহেতু দ্বিবন্ধন থাকতে হবে, দেখো এই কার্বনে একটা দ্বিবন্ধন দাও, CH2 দাও, দেখো দেখো এই কার্বনে একটা CH3, এটা হচ্ছে CH3, দেখো অ্যালকিন হয়েছে। এবং দেখো এই কার্বনের খেয়াল করা 4 হাতে 4টা ভিন্ন জিনিসও হয়ে গেছে, দেখো 4 হাতে 4টা ভিন্ন জিনিসও হয়ে গেছে, তার মানে কি এটা আলোক সক্রিয় সমতা দেখাবে। তাহলে এটা কয় কার্বন হচ্ছে, দেখো এখানে একটা, এখানে 2টা, 3টা, এখানে 2টা, 5টা, একটা 6টা, সর্বনিম্ন 6 কার্বনের অ্যালকেন আলোক সক্রিয় সমতা দেখাবে, এবং সর্বনিম্ন 5 কার্বনের সর্বনিম্ন 7 কার্বনের অ্যালকেন আলোক সক্রিয় সমতা দেখাবে। এর আগে মানে 6 এর কমে কোনো অ্যালকেন আলোক সক্রিয় সমতা দেখাবে না, এবং 7 এর কমে কোনো অ্যালকেন আলোক সক্রিয় সমতা দেখাবে না, ঠিক আছে, দেখাবে না। এবার খেয়াল করো, এবার একটু খেয়াল করো যে আরো কিছু যৌগে আলোক সক্রিয় সমানতা একটু খেয়াল করো। আমরা যদি গ্লিসারডিহাইড দেখি, যদি আমরা গ্লিসারডিহাইড দেখি, দেখো যদি আমরা গ্লিসারডিহাইড দেখি, তাহলে এখানে দেখো কয়টা কার্বন আছে, দেখো গ্লিসারডিহাইড দেখো এইটুকু একটা, এইটুকু একটা, এটা একটা, এটা একটা, দেখো 4 হাতে 4টা ভিন্ন জিনিস, একটা কার্বন আছে, একটা কার্বন আছে, মানে আলোক সক্রিয় সমতা দেখাবে। এবং আলোক সক্রিয় সমতার সংখ্যা হচ্ছে 2 to the power n, nটা হচ্ছে কার্বন, তাই 2 to the power 1, 2, তাই গ্লিসারডিহাইড কয়টা দেখালো, 2টা দেখালো। এবার একটু গ্লুকোজটা একটু খেয়াল করো তো, গ্লুকোজটা একটু খেয়াল করো, গ্লুকোজেরটা একটু খেয়াল করো, গ্লুকোজের কার্বন কিন্তু 6টা, 3টা, 4টা, 5টা, 6টা, গ্লুকোজের কার্বন কয়টা, গ্লুকোজের কার্বন 6টা, দেখো CHO একটু খেয়াল করো, CH2OH, OH, OH, OH দিয়ে দাও, হাইড্রোজেন, 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 এটা কিন্তু গ্লুকোজের স্ট্রাকচার। তো খেয়াল করো, এটা তো কার্বন হবে না, 4টা হাত ভিন্ন হবে না, এটাও কার্বন হবে না, 4টা হাত ভিন্ন হবে না, কিন্তু এটা খেয়াল করো, এই পাশে একটা গ্রুপ, নিচে টোটালটুকু একটা গ্রুপ, হাইড্রোক্সিল একটা গ্রুপ, হাইড্রোজেন একটা, তাহলে কি 4টা কার্বন। এইভাবে দেখো সেম প্রসেসে এই কয়েকটা কার্বন, এই 4টা কার্বন হচ্ছে আমাদের 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে কার্বন। তা কার্বন কয়টা, n, এখানে কার্বন 4টা, মানে কয়টা অপটিক্যাল আইসোমারিজম দেখাবে, 16টা অপটিক্যাল আইসোমারিজম দেখাবে। কয়টা অপটিক্যাল আইসোমারিজম দেখা দেবে, 16টা। এবার একটু ফ্রুক্টোজের যা চিন্তা ভাবনা করো তো, একটু ফ্রুক্টোজেরটা একটু চিন্তা ভাবনা করো, ফ্রুক্টোজেরটা একটু চিন্তা ভাবনা করো, 2, 5, 6, CH2OH, ফ্রুক্টোজেরটা একটু চিন্তা ভাবনা করো, ফ্রুক্টোজ, এটা কিন্তু আমাদের ফ্রুক্টোজের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজের স্ট্রাকচার। তো খেয়াল করো, এটাতে কার্বন নাই, এটাতে দেখো নাই, এটাতে ভিন্ন জিনিস নাই, এটাতেও ভিন্ন জিনিস নাই। দেখো এই হাতে দেখো খেয়াল করো, এই পাশে একটা গ্রুপ, নিচে টোটালটুকু একটা গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, হাইড্রোজেন গ্রুপ, 4টা হাত ভিন্ন জিনিস দেখাবে, এটা দেখাবে, এটা দেখাবে। তবে কিন্তু আমাদের এগুলো কিন্তু কার্বন। কার্বন কয়টা, 3টা, আইসোমারিজম কয়টা অপটিক্যাল আইসোমারিজম হবে, 2 to the power n, 2 to the power 3, 8। তো ফ্রুক্টোজের
কিন্তু আলোক সক্রিয় সমঝোতার সংখ্যা কয়টা? আলোক সক্রিয় সমঝোতার সংখ্যা কিন্তু 8টা। আলোক সক্রিয় সমঝোতার সংখ্যা কিন্তু 8টা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের সমঝোতা একদম বেসিক কনসেপ্ট। তো আমরা দেখলাম গাঠনিক সমঝোতা 5 প্রকার, দেখলাম যে শিকড়, তারপর অবস্থান, কার্যকরীমূলক, মেটাবলিজম, টোটোমাইজম, এবং স্টেরিও সমঝোতার মধ্যে জ্যামিতিক সমঝোতা, এবং দেখলাম যে আলোক সক্রিয় সমঝোতা। এবং সেটা মেসোযৌগের ক্ষেত্রে আলোক সক্রিয় সমঝোতা ভিন্নতা কীভাবে হয় সেগুলো আমরা অন্য ভিডিওতে দেখব। ঠিক আছে, তো আমরা চলো এখন আমরা এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করি। কোন যৌগটি অপটিক্যাল আইসোমারিজম দেখায়? তো অপটিক্যাল আইসোমারিজম দেখানোর সত্য কি? দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটিতে কতটা আসছে? 17-18তে আসছিল যে অপটিক্যাল আইসোমারিজম দেখাবে কোনটা। তো খেয়াল করো, প্রথমটা একটু যদি আমরা খেয়াল করাইতে চাই তোমাকে, দেখো একটা কার্বনের হাতে 2টা হাইড্রোজেন আছে, একটা অ্যাসিড গ্রুপ আছে, একটা অ্যামিন আছে। দেখো এরকম বিষয়টা হচ্ছে এরকম। দেখো একটা অ্যাসিড গ্রুপ আছে, ভালো কথা, কার্বক্সিলিক অ্যাসিড, একটা NH2 আছে, ভালো কথা, 2টা হাইড্রোজেন আছে। দেখো 2টা হাইড্রোজেন আছে, তো এটা দেখাচ্ছে না। 2টা হাইড্রোজেন থাকে কি করবে না? দেখাবে না। পরেরটা খেয়াল করো, CH3H NaCOH। পরেরটা খেয়াল করো, পরেরটা দেখো, খেয়াল করে দেখো এখানে কি আছে? হাইড্রোজেনের পরিবর্তে CH3 আছে। বি নাম্বারটা খেয়াল করো, বি নাম্বারটা খেয়াল করো। সি নাম্বারটা খেয়াল করো, 2টা একই গ্রুপ আছে, মানে কার্বন কার্বন হবে না। তারপরটা খেয়াল করো, 2টা হাইড্রোজেন আছে, কার্বন কার্বন হবে না। ঠিক আছে, তো এইটা দেখো, এইটা বি নাম্বার অপশনটা খেয়াল করো। বি নাম্বার অপশনে কিন্তু 4টা ভিন্ন জিনিস আছে, মানে কার্বন কার্বন আছে। তো কার্বন কার্বন আছে মানে কি? এটা কি দেখাবে? আলোক সক্রিয় সমঝোতা দেখাবে। অ্যান্সার কি? বি। তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে। তারপরে কোশ্চেনটাই দেখো কি বলছে। সরি, একটু ঝাপসা দেখাচ্ছে, একটু ইয়ে করে নিই, রিফ্রেশ করে নিই, একটু রিফ্রেশ করে নিই এটা আমি। আচ্ছা, পরে কি বলছে দেখো, যৌগটিতে কয়টা স্টেরিও সমাণু রয়েছে? কি বলছে? যৌগটা কয়টা স্টেরিও সমাণু আছে? যৌগটিতে কয়টা স্টেরিও সমানুতা আছে? খেয়াল করো কি যৌগটা কি? দেখো ওই দেখো যৌগটা একটু ভালো করে খেয়াল করো। আগেরটাই ডবল বন্ড সি, CH3 H, তারপরে CH3, কয়টা স্টেরিও সমানুতা আছে? দেখো যৌগটাকে দুই ভাবে দেখা যায়। দেখো হাইড্রোজেন, তারপর হচ্ছে তোমার এখানে CH3, হাইড্রোজেন, CH3। দেখো 2টা গ্রুপ একই পাশে দিয়ে সিস, এবং 2টা গ্রুপ ভিন্ন পাশে দিয়ে টার্মস। এটা হচ্ছে সিস, এটা হচ্ছে টার্মস, এটা হচ্ছে টার্মস। কয়টা স্টেজে সমান হবে? সিস এবং টার্মস 2টা। তো কয়টা হচ্ছে? 2টা। শেষ, 2টা। তারপরে খেয়াল করো কি বলছে। তারপরে খেয়াল করো কি বলছে। তারপরে প্রশ্নটা খেয়াল করো কি বলছে। বলছে নিম্নে যৌগগুলোর মধ্যে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? কি বলছে? নিচে যৌগগুলোর মধ্যে কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? তো জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্ত হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড থাকতে হবে, এবং ডবল বন্ড যুক্ত কার্বনে ভিন্ন জিনিস থাকতে হবে। তো দেখো এটাতে 2টাই হাইড্রোজেন আছে। এটাতে কি আছে? এটাতে খেয়াল করো, এটাতে খেয়াল করো, আমাদের কি আছে? 2টাই হাইড্রোজেন আছে। দেখাবে না। তারপরে দেখিয়ে করো, এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, আবার এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3 দুইবার আছে, মানে কার্বনে এক হাতে 2টা জিনিস দেখাবে না। পরেরটা খেয়াল করো, এক হাতে ক্লোরিন, এক হাতে ব্রোমিন, এক হাতে এই কার্বনের দিকে খেয়াল করো, এক হাতে CH3, এক হাতে, মানে 4টাই। তার মানে ডবল বন্ডযুক্ত কার্বনে, ডবল বন্ডযুক্ত কার্বনে 2টা ভিন্ন গ্রুপ থাকলে সেটা জ্যামিতিক সমানতা দেখাবে। তো এটা দেখাবে। দেখো এটাও দেখাচ্ছে না, 2টা একই জিনিস আছে। শেষ। তারপরে প্রশ্নটা খেয়াল করো, নিম্নে কোনটি অপটিক্যাল আইসোমারিজম দেখায় না বলছে? তো দেখায় না বলছে। তো অপটিক্যাল আইসোমারিজম দেখায় ওই কি? যে 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ থাকতে হবে, 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ থাকতে হবে। প্রথম অপশনটা খেয়াল করো, যে এই কার্বন, প্রথম অপশনটা কি দিয়েছে? কার্বন ওই দেয়, আগেরটাই দিয়েছে। প্রথম অপশনটা খেয়াল করো, হাইড্রোজেন, CH3, দেখো এটাই দিয়েছে, আবার এটাই দিয়েছে। দেখো প্রথম অপশনটা এটাই দিয়েছে। দেখো তো এখানে কি হয়েছে? এটা হচ্ছে ডবল বন্ড ভিন্ন জিনিস, কিন্তু কার্বনের 4 হাত কি ভিন্ন? দেখো তো না, 2 হাত দিয়ে কিন্তু একই জিনিস ধরে আছে, 4 হাত কিন্তু ভিন্ন জিনিস না। কিন্তু এটা আমাদের জ্যামিতিক সমানতার শর্ত পূরণ করছে, জ্যামিতিক সমানতা দেখাবে, কিন্তু এটা কিন্তু অপটিক্যাল আইসোমারিজম দেখাবে না। বলছে দেখায় না কোনটা। তো প্রথমটাই উত্তর পেয়ে গেছে আমরা, এই নাম্বার। পরেরগুলো করে দেখবা, তারপরটা কি আছে? কার্বন আছে। নিম্ন যৌগগুলোর মধ্যে কোনটি সিস টান সমানো সম্ভব? মানে আগেই জ্যামিতিক সমানতা সম্ভব কোনটা? দেখো জ্যামিতিক সমানতা কোনটা দেখাবে? দেখো এটা তো হবে না, 2টা একই জিনিস। তারপর খেয়াল করো, এই দেখো এই হাতে কিন্তু কার্বনের 2 হাতে 2টা ভিন্ন জিনিস। দেখো জীবনযুক্ত কার্বনে 2টা ভিন্ন জিনিস, মানে কি? বি নাম্বারটাই দেখাচ্ছে, মানে কি? বি নাম্বারটাই দেখাচ্ছে।
তারপরে প্রশ্নটা খেয়াল করো, যদি কোনটি হেপটেনের সমান নয়, হেপটেনের সমান নয় বলছে 2 মিথাইল হেক্সেন, দেখি সমান নয় কোনটা আমি একটু খেয়াল করি, কি বলছে 2 মিথাইল হেক্সেন, হেক্সেন বলছে না, 1 2 3 4 5 6, 2 নম্বরে মিথাইল দাও 2 মিথাইল হেক্সেন। আচ্ছা ভালো কথা, তারপর বলছে 2 2 ডাইমিথাইল পেন্টেন, 2 2 ডাইমিথাইল পেন্টেন, 1 2 3 4 5 পেন্টেন, 2 নম্বরে দুইটা মিথাইল বলছে, ঠিক আছে, বাকি হাতগুলো হাইড্রোজেন দিলাম না আমি, ঠিক আছে। তারপর বলছে 2 3 ডাইমিথাইল বিউটেন, তো খেয়াল করো পেন্টেনের ক্ষেত্রে, আচ্ছা তাহলে পেন্টেন 7টা কার্বন হচ্ছে, সমস্যা নাই, সেই নাম্বারটা খেয়াল করো 2 3 ডাইমিথাইল বিউটেন, বিউটেন মানে 1 2 3 4 2 3 মানে যদি এখান থেকে 2 নম্বরে যদি খেয়াল করো মিথাইল CH3, মিথাইল CH3, 3 নম্বরে মিথাইল CH3, ডাইমিথাইল কি বিউটেন। দেখো তো এখানে কার্বন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো এটা কার্বন 6টা, কিন্তু কি বলছে হেপটেনের সমান নয় বলছে, আণবিক সংকেতটা ঠিক রাখা লাগবে নাকি, কার্বনটা 7টা রাখতে হবে হেপটেনের জন্য, তাই না। তো দেখো এখানে 2 3 ডাইমিথাইল বিউটেনের ক্ষেত্রে কার্বনই তো 7টা নাই, মানে আণবিক সংকেতটাই তো ঠিক নাই, তাহলে এটা কি সমান হবে, অবশ্যই না, এটা হেপটেনের সমান হবে না, বলছে কোনটা হবে না, তাই 2 3 ডাইমিথাইল বিউটেন, 2 3 ডাইমিথাইল বিউটেন। তারপর এই প্রশ্নটা খেয়াল করি, দিছে কোন যৌগটিতে সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে, আমি আর এটা করতেছি না, সিস ট্রান্স সমানতা প্রদর্শন করা মানে দুটা কি থাকবে, দুটা দ্বিবন্ধন থাকতে হবে, কার্বনের হাতে দুটো ভিন্ন গ্রুপ থাকতে হবে। দেখো বলছে একটা যৌগ দিয়ে বলছে গাঠনিক সমানতা কয়টি, দেখো এই যৌগটা কি, দেখো তো এই যৌগটা কিন্তু আমাদের কি, এই যৌগটা হচ্ছে আমাদের অ্যালকেন, কিন্তু অ্যালকেনের সংখ্যা, তো অ্যালকেনের গাঠনিক সমানতা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n-4 যোগ 1 যোগ 1, n হচ্ছে কার্বন নাম্বার, তো 2 টু দি পাওয়ার 5 - 4 যোগ 1, তার মানে কি আমাদের 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 যোগ 1, কয়টা হচ্ছে আমাদের 3টা, কয়টা হচ্ছে 3টা, কিন্তু এখানে তোমরা একটু ভালো করে মাথায় রাখবা যে হচ্ছে এখানে কার্বন নাম্বার 7 পর্যন্ত এই সূত্র প্রযোজ্য, 7। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখি, আচ্ছা কোশ্চেন নাই, তো আজকে এই পর্যন্তই। তাহলে আমরা দেখলাম যে সমানতা থেকে বেশি কঠিন প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, কোনটা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে, কোনটা করে না, কোনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, কোনটা করে না, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিটেড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখলাম। এখন আরেকটা 5 স্টার ইম্পর্টেন্ট, যেটা আসার সম্ভাবনা কিন্তু এবার বেশি, খুবই বেশি, সেটা হচ্ছে দেখো CnH2n প্লাস 2O, এটা কার, এটা কিন্তু আমাদের অ্যালকোহল এবং ইথার সমান দিবে, এবং CnH2nO এটা দিবে হচ্ছে আমাদের অ্যালডিহাইড কিটোন, তারপর হচ্ছে ইনল, এগুলা, ঠিক আছে, অ্যালডিহাইড কিটোন ইনল এগুলা। তো এখন খেয়াল করো আমি একটা এক্সাম্পল দেই, দুটাই আমি একটা করে এক্সাম্পল দেই, বাকিগুলো তোমরা একটু পড়ে ফেলবা কষ্ট করে, হ্যাঁ দেখো কার্বন নাম্বার যদি 3টা হইতো, তাহলে কি হইতো, এটা ক্ষেত্রে দেখো তো C3H6O, এই যৌগ কয়টা আইসোমার পসিবল, কয়টা সমাণু পসিবল, এটা তোমরা কিভাবে করবা, দেখো এটা কি অ্যালডিহাইড কিটোন ইনল হইতে পারবে, তো খেয়াল করো প্রথমে আমি অ্যালডিহাইডটা দেখি, CH3 C কার্বন সংখ্যা 3টা, CH2 CHO, খেয়াল করো তো এটাই কি আর আইসোমার হবে, কার্বন নাম্বার ভিন্নতা করিয়ে অ্যালডিহাইড গ্রুপ যদি এই পাশেও দাও 1 নম্বরে থাকতেছে, এটাই কিন্তু হবে, এটাই হবে। এবার কিটোনের ক্ষেত্রে খেয়াল করো, কিটোনের ক্ষেত্রে কি CH3 বন্ড CO CH3, এটার ক্ষেত্রে খেয়াল করো তো, এটার ক্ষেত্রে যদি তুমি এটা চেঞ্জ করতে পারতেছো কি, দেখো চেঞ্জ করিয়া কিন্তু কিছু আসা যাচ্ছে, একই থেকে যাবে, মানে কি এটা কিন্তু আইসোমার কিন্তু দেখা যাবে না, এটারও কিন্তু কিটোনে একটু খেয়াল করো, কিটোন থেকে যখন ইনল ফর্ম হয় তখন একটু খেয়াল করো, ইনল হলে কি হবে খেয়াল করো, কার্বন 1টা 2টা 3টা, ইনল মানে কি যে অ্যালকিনল, এগুলোকে বলা হয় ইনল। একটু খেয়াল করো আমি যদি এই দুইটার মাধ্যমে ডবল বন্ধন দিই, দিলাম এবং এইখানে 2 নম্বরে OH দিলাম, বাকি হাতগুলো আমি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিবা, তো এখানে 4টাই আছে, এখানে CH3,
দেখো এটা একটা এটা একটা সমানো সম্ভব। আবার খেয়াল করো, তুমি CH3 থেকে রাখলা বন্ড সি, ডবল বন্ড সি, এই যে হাইড্রক্সিল গ্রুপটা 2 নম্বরে দিছিলাম, এটা 1 নম্বরে দিতে পারবা না, 1 নম্বরেও কিন্তু দিতে পারবা, 1 নম্বরেও কিন্তু দিতে পারবা। তাহলে আমাদের এটা CH, তখন এখানে একটা কি বসবে, এখানে একটা হাইড্রোজেন বসে যাবে। এটা একটা ফর্ম। আবার খেয়াল করো এটাকে আর কিভাবে দেখা যাবে, দেখো এটাকে কিন্তু দেখা যাবে আবার CH2, এইখানে যদি হাইড্রক্সি গ্রুপটা দিতা বন্ড সি, ডবল বন্ড CH2 হাইড্রোজেন, দেখো আর রাখা যাবে না কিন্তু, হ্যাঁ আর রাখা যাবে না, আর রাখা যাচ্ছে না। তো কয়টা সমাণু দেখাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল কয়টা সমাণু দেখাচ্ছে, 5টা। টোটাল কয়টা সমাণু দেখাচ্ছে, 5টা সমাণু দেখাচ্ছে, টোটাল 5টা সমাণু দেখাচ্ছে, ঠিক আছে। টোটাল সমাণুর সংখ্যা কয়টা, টোটাল সমাণুর সংখ্যা এটা 5টা, টোটাল সমাণুর সংখ্যা 5টা। তো দেখো তোমরা এটা অবশ্যই বাসায় করবা। C4H8O এইটার ক্ষেত্রে সমাণু কয়টা পসিবল, C5H10O এটার ক্ষেত্রে সমাণু কয়টা পসিবল করবা। আমাদের ইবিডিতে একটা কুইজ আকারে প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে, এই দুটা কোশ্চেন। এবং আবারও বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে, করবা। এবার দেখো আমি আরেকটা দেখাবো, আরেকটা দেখায় আজকে ক্লাস শেষ করে দেব। দেখো CnH twice n plus 1OH, এটা ক্ষেত্রে কি বলছিলাম, অ্যালকোহল এবং ইথার সমাণু দেখাবে, অ্যালকোহল এবং ইথার। তো দেখো এই যৌগের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল নেই, সমাণুর সংখ্যা বের করবা কি হবে। দেখো C4H2n মানে আর থাকে 9 OH, 9 তারপর OH, যদি এটা থাকে অ্যালকোহল ইথার সমাণু দেখাবে, অ্যালকোহল ইথার সমাণু দেখাবে। তো এটা কিভাবে দেখবা, দেখো সরি অ্যালকোহল আর ইথার সমাণু দেখাবে, ঠিক আছে। তো দেখো এটা যদি আমি অ্যালকোহল লিখি CH3 CH2 CH2, 4টা কার্বন, 3টা দিয়ে দিছি, 4টা OH। দেখো এটা কি লিখছি, দেখো তো এটা হচ্ছে N বিউটানল, মানে একদম লিনিয়ার, ঠিক আছে, N বিউটানল একটা হচ্ছে। দেখো তো এটাকে আমি এইভাবে লিখতে পারবো কিনা, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। দেখো তো বিউটানলকে আমরা 2 ডিগ্রি লিখতে পারবো কিনা, দেখো এটাকে যদি আমি 2 ডিগ্রি আকারে লিখি, দেখো CH3 বন্ড, এইখানে আমি CH3 দিয়ে দিলাম, সরি হ্যাঁ ঠিক আছে, এখানে আমি CH3 দিয়ে দিলাম, দেখো 4টা কার্বন হয়ে গেছে। দেখো এখানে আমি OH দিয়ে দিলাম, এখানে কি CH2 দিয়ে দিলাম। তো এটা একটা হবে। আবার খেয়াল করো, তুমি কি করতে হবে, এই স্ট্রাকচারটাকে কিন্তু আইজো বলা হয়, এই যে স্ট্রাকচারটাকে কিন্তু আইজো বলা হয়। দেখো অর্থাৎ এই যে এরকম স্ট্রাকচার যদি তোমরা দেখো, এটাকে কিন্তু আইজো বলা হয়। এই যে এখানে যদি 2টা গ্রুপ দেখো, এটা কিন্তু আইজো, হ্যাঁ এটা কিন্তু আইজো বলা হয়। তাই এটা আইসোবিউটানল, এটা একটা মাথায় রাখবে, ঠিক আছে। অর্থাৎ 2 নম্বর কার্বনে যদি খেয়াল করো, 2 নম্বর কার্বনে একটা মিথাইল থাকে, সেটাকে আইজো বলা হয়। দেখো এটাকে আর কিভাবে দেখতে পারবো, দেখো CH3 বন্ড C, বন্ড CH3 বন্ড, খেয়াল করো কি দেখতে পারবা, 3টা হয়েছে, 4টা CH2 OH, এভাবে দেখতে পারবা। তুমি কিন্তু এভাবেও দেখতে পারবা, খেয়াল করো। ইথারের ক্ষেত্রে কি হবে, CH3 বন্ড CH2 ও CH3, দেখো এভাবে একবার দেখা যাবে, আবার দেখো CH3 বন্ড CH2 ও CH3, দেখো CH2 CH3 এভাবে একবার দেখা যাবে। এই যে কার্যকরীমূলকের 2 পাশে কার্বন সংখ্যা ভিন্ন করে দিছি। দেখো ইথারের ক্ষেত্রে 2টা, দেখো আরেকটা দেখা যাবে, দেখো আরেকভাবে দেখা যাবে। দেখো
CH3 বন্ড ও বন্ড CH3 দেখো এভাবে দেখা যাবে। তো ইথারের ক্ষেত্রে দেখো তিনটা সমানতা দেখাচ্ছে, এবং অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, ও একটু সরি, হ্যাঁ আমি সরি, এইখানে হবে না CH2, একটা পাঁচটা হয়ে যাচ্ছে তো, তাছাড়া দেখো এখানে OH, ঠিক আছে। আর অ্যালকোহলের ক্ষেত্রে কি দেখলাম, অ্যালকোহলের ক্ষেত্রে দেখালো কয়টা, অ্যালকোহলের ক্ষেত্রে দেখালো চারটা। তাহলে ইথার সমাণু আছে কয়টা, তিনটা, এবং অ্যালকোহলিক সমাণু আছে কয়টা, চারটা। টোটাল কয়টা সমাণু দেখাবে, 4 + 3 7টা, টোটাল 7টা সমাণু দেখাবে, টোটাল 7টা সমানতা দেখাবে, ঠিক আছে। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচারটা, ঠিক আছে। তো তোমরা একটু করবা, এই প্রশ্নগুলো একটু করে ফেলবা। CnH2SnO এটার ক্ষেত্রে করবা C3H6O, C4H8O, C5H8O, ঠিক আছে। রিটার্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ধাপে রিটার্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এই তিনটা করবা, আমি নার মধ্যে একটা করে দিছি, বাকিগুলো করবা, ঠিক আছে। আমি একটা করে দিছি। আবার খেয়াল করো, যদি এরকম স্ট্রাকচার হয় CnH2n+2O, যেমন হচ্ছে তোমার আমি যেটা করলাম C4H কত 8,9O, H কত 9O, এটা করলাম আমি, যেটা এটা আমি চারটা দিয়ে করছি, এটার ক্ষেত্রে দেখেন টোটাল 7টা দাঁড়ায়, কারণ 4টা হচ্ছে অ্যালকোহলিক, 3টা হচ্ছে ইথার। তোমরা কিন্তু C5H কত হচ্ছে 11O, H11O, ঠিক আছে। CnH2n+2O, অর্থাৎ কার্বন 4টা, 4 দুগুণে 8টা, সরি এখানে হচ্ছে তোমার 10টা হবে, হ্যাঁ এখানে 10টা হবে, হাইড্রোজেন 10টা, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হবে, 5 দুগুণে কত 5, হাইড্রোজেন কত হবে 5 দুগুণে 10, 2 এ 12, C12O, এখানে কি হবে C12O, দেখো C5H12O, এটার ক্ষেত্রে কয়টা হবে এটা তোমরা করবা, ঠিক আছে। এটা আমাদের ইবিডিতে প্রশ্ন কুইজ দেওয়া হবে এটার ক্ষেত্রে, এবং আগে যে দুটো দেখছি সেটার ক্ষেত্রে কয়টা সমানতা দেখাবে তোমরা সেটা বের করে অবশ্যই কমেন্টে বলে দিবা, ঠিক আছে। এবং এই সমানতার সংখ্যা ডিউএ বলতেছি এবার খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তো অবশ্যই এটা ভালো করে করবা, ঠিক আছে। তো আমরা আজকে কভার করলাম একদম জৈব যৌগের সূচনা থেকে শুরু করে সমানতা পর্যন্ত, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলাম, এবং এখান থেকে সম্ভাব্য আর কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো সলভ করলাম, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।